এত সকাল সকাল কোথায় যাচ্ছিস? আমার নিজের ঠিকানায়, যেখানে থাকবে না আপনার এই বিলিয়ন ডলারের সাম্রাজ্য। এক পাও নড়বি না। আমার এত বড় সাম্রাজ্য, এই 1,000 কোটি টাকার বিজনেস, এই রাজপ্রাসাদ ছেড়ে তুই কেন যাবি? তুই কি পাগল হয়েছিস নয়ন? তোর কি কোনো অভাব রেখেছি আমি? সকালে ঘুম থেকে ওঠার আগেই তোর পেটটি রেডি থাকে। গ্যারেজে ফেরারি থেকে শুরু করে ল্যাম্বরগিনি 7-8টা গাড়ি পড়ে আছে। দেশের বাঘা বাঘা মিনিস্টাররা আমার অ্যাপয়েন্টমেন্টের জন্য লাইন দিয়ে বসে থাকে। আর তুই কিনা সেই আমজাদ চৌধুরীর ছেলে হয়ে বস্তিতে গিয়ে থাকার প্ল্যান করছিস। মিনিস্টাররা আপনার জন্য লাইন দিয়ে বসে থাকে বাবা, কারণ তাদের আপনার টাকা দরকার। আর আমার দরকার ছিল একটু শান্তি, একটু মানুষ, আর আমার মা। আপনি কি দিতে পেরেছেন আমাকে? এই যে 1,000 কোটি টাকার কথা বললেন, এই টাকা দিয়ে কি আমার মায়ের সেই শেষ নিঃশ্বাসটা কিনতে পেরেছিলেন? পারেননি। আপনার এই এসি লাগানো ঘরে আমার দম বন্ধ লাগে বাবা। এখানের বাতাস, টাকার গন্ধ, লাশের গন্ধ, আর আমি এই গন্ধ নিতে পারছি না। আবার সেই পুরনো কাসুন্দি, তোর মায়ের মৃত্যু ছিল একটা। থাক, ওই পুরনো কথা আর বলতে চাই না। এর জন্য তুই আমাকে দায়ী করবি না। আমি তো তোর মায়ের চিকিৎসার জন্য সিঙ্গাপুরের চার্টার প্লেন রেখে রেখেছিলাম। তুই কেন বুঝিস না? টাকা ছাড়া এই পৃথিবীতে কেউ তোকে এক গ্লাস পানিয়ে দেবে না। তুই ভাবছিস ওই বাইরের পৃথিবীটা খুব রোমান্টিক। দুদিন না খেয়ে রাস্তায় কাটালে বুঝবি তোর এই বাবার ছায়া কতটা জরুরি ছিল। আমি সেই ছায়াটাই তো দেখতে চাই বাবা। আপনি বলেছেন টাকা ছাড়া কেউ পানি দেয় না। আমি দেখতে চাই মানুষ আসলেই এত অমানুষ কিনা। আর মায়ের মৃত্যু অ্যাক্সিডেন্ট ছিল না, ওটা মার্ডার ছিল। আপনার ভিআইপি প্রোটোকলের জন্য সেদিন মা গাড়ির ভিতরে ছটফট করে মরেছে। আর আপনি তখন মিটিংয়ে ব্যস্ত ছিলেন। সেদিনই আমি প্রতিজ্ঞা করেছিলাম, আপনার এই টাকার পাহাড় আমি স্পর্শ করব না। আমি সাধারণ মানুষের ভিড়ে মিশে যাব, দেখব ওদের রক্তে আপনার মতো বিষ আছে কিনা। তুই ইমোশনাল হয়ে কথা বলছিস, প্র্যাকটিক্যাল হও। এই সমাজ তোকে চিবিয়ে খেয়ে ফেলবে। তুই আমজাদ চৌধুরীর ছেলে, তোর গায়ে মাছি বসারও সাহস পায় না। আর তুই যাচ্ছিস ওই ছোট লোকদের সাথে মিশতে। ওরা তোকে টেনে নিচে নামাবে, তোর চাঁদ থাকবে না। শোন, আমি তোকে ওয়ার্নিং দিচ্ছি, যদি তুই আজ এই গেট দিয়ে বের হস, তাহলে তোর সব ক্রেডিট কার্ড, ব্যাংক ব্যালেন্স আমি ফ্রিজ করে দেব। দেখবো তখন তুই কয়দিন টিকতে পারিস। আপনি এখন আমাকে চেনেননি বাবা। আমি আপনার ক্রেডিট কার্ড পকেটে নিয়ে ঘুরছি না। এই ব্যাগটা দেখছেন? এখানে দুটো শার্ট আর একটা লুঙ্গি ছাড়া কিছুই নেই। আমি আসছি, ভালো থাকবেন। আর প্রেশারের ওষুধটা ঠিকমতো খাবেন, কারণ আপনার এই বিশাল সাম্রাজ্য পাহারা দেওয়ার জন্য আপনাকে বেঁচে থাকতে হবে। শেষে একটা কথা বলে যাচ্ছি, যেদিন আপনি আমার মায়ের মৃত্যুর সঠিক জবাব দিতে পারবেন, যেদিন আপনি ওই ভিআইপি কালচার আর সাধারণ মানুষের লাশের উপর দিয়ে গাড়ি চালানোর হিসাব দিতে পারবেন, সেদিন আমি ফিরে আসব। তার আগে এই প্রাসাদে আমার কোনো জায়গা নেই। বিদায়। নয়নার পেছনে ফিরে তাকায় না। সে কাঁধের ব্যাগটা ঠিক করে ধীর পায়ে বিশাল দরজা দিয়ে ভোরের আলো আধারিতে হারিয়ে যায়। আমজাদ চৌধুরী পাথরের মতো দাঁড়িয়ে থাকেন। তার হাতের পাইপটা ফ্লোরে পড়ে যায়। তিনি জানেন না তার ছেলে আজ যে পথে পা বাড়ালো তা এক নতুন ইতিহাসের জন্ম দেবে। দর্শক, আশা করি পরিচয় মোটামুটি পেয়ে গেছেন। তাও আমি একটু বলে দেই। ইনি হলেন আমজাদ চৌধুরী, বয়স 55, দেশের শীর্ষ ধনী এবং চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান। অত্যন্ত প্রভাবশালী, রাগী এবং দম্ভী মানুষ। গুলশানের সবচেয়ে বড় ডুপ্লেক্স বাড়িতে থাকেন। তার ইশারায় মন্ত্রীপাড়া পর্যন্ত নড়ে চড়ে বসে। ছেলেকে ভালোবাসেন, কিন্তু নিজের নিয়ম আর টাকার বাইরে কিচ্ছু বোঝেন না। আর নয়ন চৌধুরী, যিনি আমাদের আজকের গল্পের নায়ক, বয়স 21, আমজাদ চৌধুরীর একমাত্র ছেলে। কিন্তু বাবার এই বিশাল সাম্রাজ্য তার কাছে বিষের মতো মনে হয়।
মায়ের মৃত্যুর পর থেকে সে বাবার প্রতি চরম অভিমানী। সে এখন বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। তার মায়ের মৃত্যুর রহস্য জানতে আপনাদের পুরো গল্পটা শুনতে হবে। চলুন এবার গল্পে ফেরা যাক। নয়ন বাসা থেকে বেরোনোর 1 সপ্তাহ পর ঢাকার অন্যতম অভিজাত প্রাইভেট ইউনিভার্সিটি রয়্যাল ইউনিভার্সিটি গেটের সামনে যেন গাড়ির মেলা বসেছে। বিএমডব্লিউ, অডি, মার্সিডিজ থেকে নামছে দেশের সব রাঘব বোয়ালদের ছেলেমেয়েরা। সবার চোখে মুখে আভিজাত্যর ছাপ। সিকিউরিটির গার্ডরা সেলুট দিতে দিতে ক্লান্ত। ঠিক এমন সময় গেটের জটলা থেকে একটা ভাঙাচোরা রিকশা এসে ব্রেক কষে। রিকশার হুডটা একপাশে হেলে আছে। রিকশা থেকে এক পা নামিয়ে যে ছেলেটি দাঁড়ালো তাকে এই পরিবেশের সাথে একেবারেই মানাচ্ছে না। সে হলো নয়ন। গায়ের রং শ্যামলা, কিন্তু ধারালো নাকমুখ। পরনে নীল রঙের একটা সস্তা চেক শার্ট, যা তার শরীরের তুলনায় বেশ ঢিলেঢালা। শার্টের বোতামগুলো উপর নিচ করে লাগানো। পায়ে 2 ফিতার স্পঞ্জ স্যান্ডেল। চুলে এত পরিমাণ নারিকেল তেল দেওয়া যে রোদে তা চকচক করছে। কিন্তু ছেলেটার চোখের চাহনিতে একটা অদ্ভুত কৌতুক আর বুদ্ধদীপ্ত ভাব আছে। নয়ন পকেট থেকে খুচরা টাকা বের করে রিকশাওয়ালার হাতে দেয়। এই লো মামা 20 টাকা, আর কথা বাড়াইবা না। মামা কি কন, বসুন্ধরা গেট থেকে মেন গেট পর্যন্ত আইলাম, 30 টাকার কমে তো কেউ দেয় না। গরিব মানুষ বইলা কি পেটে লাথি দিবেন? আরে মামা, গরিব তো আমিও। তুমি রিক্সা চালাও পায়ে, আর আমি রিক্সা চড়ি ভাড়ায়। পার্থক্য তো বেশি না। আর শোনো, যেভাবে জেমে আটকাইছিল, 30 টাকা চাইলে তো আমার জিডিপি পড়ে যাইব। তোমার বিবেক কি পুরান টাকার জেমে আটকা পড়ছে? 20 টাকা দিয়ে বাজাবুরা খাইতে পারবা, বেশি খাইলে গ্যাস্ট্রিক হইব। যাও। রিকশাওয়ালা বিড়বিড় করতে করতে চলে যায়। নয়ন গেটের দিকে ঘুরে দাঁড়ায়। হাতে 5 টাকার একটা ঝালমুড়ির ঠোঙা। সে আয়েশ করে এক মুঠো মুড়ি মুখে পুরে চিবুতে থাকে। ঠিক তখনই একটা টকটকে লাল বিএমডব্লিউ গেটে এসে থামে। ড্রাইভার দ্রুত নেমে দরজা খুলে দেয়। গাড়ি থেকে বেরিয়ে আসে এক রূপসী কন্যা, যিনি আমাদের গল্পের নায়িকা মেহের চৌধুরী। বয়স 20। অসম্ভব ফর্সা স্লিম ফিগার। পরনে নামকরা ব্র্যান্ডের ওয়েস্টার্ন আউটফিট। চোখে গুচি সানগ্লাস। হাতে স্টারবক্সের কফি। তার হাঁটার ভঙ্গিতে বোঝা যায় সে নিজেকে এই ভার্সিটির রানী মনে করে। বাবার টাকার অহংকার তার রন্ধ্রে রন্ধ্রে। মেহের ফোন কানে দিয়ে কথা বলতে বলতে দ্রুত পায়ে এগোচ্ছে। ইয়াহ পিও, আমি গেটে, তুই কোথায়? আর শোন, ওই পিঙ্ক ব্যাগটা কিন্তু আমার চাই। ড্যাডকে বলেছি ক্রেডিট কার্ড লিমিট বাড়িয়ে দিতে। কথা বলতে বলতে মেহের খেয়ালই করে না সামনে কেউ আছে। নয়ন তখন ঝালমুড়ির ঠোঙা থেকে একটা চানাচুর বেছে মুখে দিচ্ছে। হঠাৎ ধপাস। মেহেরের ধাক্কা লাগে নয়নের সাথে। নয়নের হাতের ঝালমুড়ির ঠোঙাটা উল্টে গিয়ে মেহেরের সাদা টপস আর স্কার্টের উপর পড়ে। হলুদ তেলের দাগ আর মুড়ি ছড়িয়ে যায় মেহেরের দামি পোশাকে। মেহেরের হাতের কফিটাও অল্প ছিটকে পড়ে। হোয়াট দ্য হেল, আর ইউ ব্লাইন্ড? অন্ধ নাকি তুমি? ইউ ডার্টি ইডিয়েট! মেহেরের চিৎকারে আশেপাশের স্টুডেন্টরা দাঁড়িয়ে যায়। সবাই মজা দেখার জন্য গোল হয়ে দাঁড়ায়। নয়ন কিন্তু মোটেও বিচলিত হয় না। সে খুব মনোযোগ দিয়ে মাটিতে পড়ে যাওয়া মুড়িগুলোর দিকে তাকিয়ে আছে। ইসে, মামার স্পেশাল মশালা মুড়িটা গেল। আপা, আপনি কি চোখে সানগ্লাস পরেন নাকি টিনের চশমা? এত বড় একটা মানুষ সামনে খাড়াই আছি, দেখলেন না? শাট আপ, একদম চুপ। তুমি জানো এই ড্রেসটার দাম কত? তোমার মতো ফকিন্নিরা সারা জীবন কামাই করলেও এই ড্রেস কিনতে পারবে না। আমার পুরো মুডটা স্পেল করে দিলে। জাস্ট লুক অ্যাট দিস। আপা, ড্রেস তো ধুইলে ঠিক হইব, ড্রাই ওয়াশে দিলে দাগ যাইব গা। কিন্তু আমার 5 টাকার মুড়ি যে মাটিতে পড়লো, এর ক্ষতিপূরণ দিব কে? দেশের জিডিপি কমতেছে আপনাদের মতো অপচয়কারের লাইকা। খাদ্যের অপচয় কিন্তু গুনাহের কাজ।
তুমি তুমি আমাকে জ্ঞান দিচ্ছ? তোমার সাহস তো কম না। সিকিউরিটি, এই ছেলেটাকে ক্যাম্পাসে ঢুকলো কিভাবে? পায়ে হাইটটা ঢুকছে আপা। আর আমি কে সেটা আইডি কার্ডে লেখা আছে। এই যে দেখেন, নাম নয়ন। আপনার 2 নয়ন বইরা দেখেন তো, বেশি দেখেন না, প্রেমে পড়ে যাইবেন। তোমার প্রেমে? ইয়াক! থু, তোমার গায়ের গন্ধে আমার বমি আসছে। তেল চপচপে ভূত কোথাকার। তোমার প্রেমে পড়বো আমি? নিজেকে কখনো আয়না দেখেছো? ওয়েট, আমি ডিন স্যারের কাছে কমপ্লেন করব। করেন গিয়া। ডিন স্যারও মুড়ি খাইতে পছন্দ করে। তো আপা, একটা কথা কই, রাগ করেন না। মেকআপ দেওয়ার চেহারার দাগ ঢাকা যায়, কিন্তু ব্যবহারের দাগ ঢাকা যায় না। সাবান দিয়ে মুখটা ধুইয়েন, সাথে মনটাও। নয়ন আর দাঁড়ায় না। সে নিজের নোংরা শার্টটা ছাড়তে ছাড়তে ভিড় ঠেলে চলে যায়। যাওয়ার সময় মাটিতে পড়ে থাকা একটা চানাচুর তুলে ফু দিয়ে মুখে দেয়। মেহেরের রাগে কাঁপতে থাকে। হিডিয়াট রাস্কেল, আমি তোকে দেখে নেব। পিউ, টিস্যু দে, কুইক। মেহেরের বান্ধবী পিউ হড়বড়িয়ে তার দামি হ্যান্ডব্যাগ থেকে ওয়েট টিস্যু বের করতে করতে হাত থেকে ফেলেই দেয়। তারপর দ্রুত সেটা কুড়িয়ে মেহেরের দিকে বাড়িয়ে দেয়। নে নে ধর, কিন্তু মেহের বেশি ঘষিস না, তেলের দাগ কিন্তু ঘষলে আরও ছড়িয়ে যায়। ইস, একদম হলুদ হয়ে গেছে রে। চুপ কর তুই, জ্ঞান দিবি না একদম। দেখছিস না আমার লিমিটেড এডিশন গুচি টপস্টার কি অবস্থা করলো? জাস্ট ইমেজিন, ফার্স্ট ডেতে আমি ঝালমুড়ির গন্ধে ক্যাম্পাসে ঢুকবো, আমার স্ট্যাটাস পুরো ধুলোয় মিশিয়ে দিল ছোট লোক কোথাকার। আসলেই গন্ধটা কিন্তু সেই ঝাঁঝালো। তবে মেহের, একটা জিনিস খেয়াল করেছিস? সেইটা কিন্তু অদ্ভুত। তোর চোখের দিকে তাকিয়ে কিভাবে কথাগুলো বললো দেখলি? কেউ তো তোর সামনে এইভাবে মাথা উঁচু করে দাঁড়াতেই পারে না। এক কথায়, সে তো তোকে পাত্তাই দিল না। তুই কার সাইড নিচ্ছিস পিউ? ও আমাকে পাত্তা দিল না মানে কি? ওর সাহস তো কম না। ওয়েট কর, ড্যাডকে বলে ওর ভার্সিটির লাইফ হেল্প করে দেবো আমি। কাল থেকে ও গেটের দারোয়ারকে সালাম দিয়ে ঢুকবে। চল এখন ওয়াশরুমে যেতে হবে, অসহ্য লাগছে। তবে যাই বলিস, তোর এইভাবে রিয়্যাক্ট করা ঠিক হয়নি। ভুলটা তোরই ছিল। হোয়াট? আমার ভুল ছিল? আর তুই আমার বান্ধবী হয়ে ওর সাইড দিচ্ছিস কেন? দাঁড়া বুড়ি, তোকে তার সাথে বিয়ে দেব। আচ্ছা, তাই নাকি? আমি যদি বুড়ি হই তাহলে তুই কি? তাহলে আমিও বুড়ি হয়েছে, এবার শান্তি পেয়েছো এবার? হ্যাঁ, অনেক অনেক শান্তি পেয়েছি। তোকে তো আমি মেরেই ফেলবি তাই তো? এসব মারামারি পরে করিস। এবার চল ক্লাসে যাই, দেরি হয়ে যাচ্ছে। মেহেরের রাগে গটগট করে হাঁটতে থাকে। পিউ অসহায় মুখে মেহেরের ছড়িয়ে ছিটিয়ে থাকা জিনিসপত্র কুড়িয়ে তার পেছু নেয়। সবাই ক্লাসে চলে আসে। বিজনেস ফ্যাকাল্টি রুম নম্বর 402, শীতাতপ নিয়ন্ত্রিত বিশাল ক্লাসরুম। প্রজেক্টর স্লাইড চলছে। প্রফেসর মিস্টার রহমান মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়ে লেকচার দিচ্ছেন। ক্লাসে পিনপতন নীরবতা থাকার কথা, কিন্তু পিছনের সারিতে একটা খচখচ শব্দ হচ্ছে। মেহের তার দলবল নিয়ে প্রথম সারিতে বসেছে। তার পাশে বসেছে রায়হান। রায়হানের বয়স 22, মেহেরের তথাকথিত বয়ফ্রেন্ড। দেখতে সুন্দর কিন্তু ব্যক্তিত্বহীন, চুলে স্টাইলিশ কাট, হাতে আইফোন। সে সারাক্ষণ মেহেরের তোষামত করতে ব্যস্ত থাকে, কারণ তার বাবার অবস্থা খুব একটা ভালো না। মেহেরের টাকাতেই তার ফুটানি চলে। নয়ন বসেছে একদম পেছনের সারিতে। সে বেঞ্চের নিচে লুকিয়ে চিপসের প্যাকেট খুলেছে। খচখচ শব্দটা ওখান থেকেই আসছে। প্রফেসর রহমান বলেন, সো মার্কেট পেনিট্রেশন প্রাইসিং বলতে আমরা কি বুঝি, কেউ বলতে পারবে? রায়হান, তুমি বলো। রায়হান ধড়মড় করে উঠে দাঁড়ায়। সে এদিক ওদিক তাকায়, তার আসলে কোনো ধারণাই নেই। স্যার, মার্কেট পেনিট্রেশন মানে হলো মার্কেটে ঢোকা। স্যার, যখন আমরা মার্কেটে যাই শপিং করতে। ক্লাসের কয়েকজন ফিক করে হেসে দেয়। প্রফেসর বিরক্ত হয়ে চশমা ঠিক করেন। বসো রায়হান, শপিং করা আর বিজনেস করা এক না। মেহের, তুমি কি ট্রাই করবে? সরি স্যার, আমি আসলে আমার ড্রেসটা নিয়ে একটু আপসেট ছিলাম তো কনসেন্ট্রেশন করতে পারিনি। ভেরি ডিসঅ্যাপয়েন্টিং। ক্লাসের টপ স্টুডেন্টদের যদি এই অবস্থা হয় তাহলে কিভাবে চলবে? কেউ কি নেই যে উত্তরটা দিতে পারবে? পিছনের বেঞ্চ থেকে একটা হাত ওঠে, হাতে চিপসের গুঁড়া লেগে আছে।
নয়ন, স্যার পারমিশন দিলে আমি আমার বক্তব্য রাখতাম। বলো তো দেখি মিস্টার ব্যাক বেঞ্চার। তো স্যার উত্তরটা সিম্পল, কিন্তু এরা তো মেকআপ আর আইফোন দিয়া ব্রেন ডাইকা রাখছে, তাই বুঝে না। তুমি তো নতুন মনে হচ্ছে, নাম কি তোমার? বলো দেখি উত্তরটা। জি স্যার, নয়ন। মার্কেট পেনিট্রেশন হলো কম দামে বেশি মাল বেচা। ধরেন স্যার, আপনি নতুন বিয়ে করছেন, এখন ম্যামকে খুশি করতে চান। প্রথমে আপনি রোজ সস্তায় ফুচকা খাওয়াইবেন, ম্যাম ভাববে আপনি খুব দিল দরিয়া। একবার যখন তিনি ফিরে যাইব, তখন আপনি বলবেন ফুচকা বাদ দাও, বাসায় ডাল ভাত খাও। মানে স্যার, লো প্রাইস দিয়ে কাস্টমার দ্বারা পরে মার্কেট দুইটা ফেলে প্রাইস বাড়ায় দেওয়া, সিম্পল। নয়নের উদাহরণের ধরন থেকে পুরো ক্লাস হাসিতে ফেটে পড়ে। এমনকি গম্ভীর প্রফেসরও হাসি আটকাতে পারেন না। উদাহরণটা একটু বেশি অদ্ভুত ছিল না, কিন্তু কনসেপ্টটা ঠিক আছে। গুড, সিট ডাউন। মেহের সহ্য করতে পারে না যে এই ছেলেটা সবার অ্যাটেনশন নিয়ে নিচ্ছে। সে হুট করে দাঁড়িয়ে পড়ে। স্যার, এটা কি কোনো কমেডি জোক হচ্ছে? এই ছেলেটা ক্লাসের এনভায়রনমেন্ট নষ্ট করছে। ও ক্লাসে বসে চিপস খাচ্ছে আর গায়ে এত তেল মেখে এসেছে যে গন্ধে আমার মাথা ধরেছে। ইটস ডিসগাস্টিং। ইয়েস স্যার, ওর পাশে বসাই যায় না, কেমন বস্তি মার্কা একটা ভাইব দিচ্ছে। স্যার, মেহের আপার নাকের সেন্সর খুব ভালো, কিন্তু একটু ভুল আছে। আবার তেলের গন্ধে সমস্যা নাই। নারিকেল তেল স্বাস্থ্যের জন্য ভালো, ব্রেন ঠান্ডা রাখে। আপনি একটু দিন, তাহলে আপনার ওই বক্স মানে আপনার মুখ দিয়ে উল্টাপাল্টা কথা বাইর হইব না। আসল সমস্যা হলো আপনার অহংকারের গন্ধে। ওটা এত কড়া যে ডিওডোরেন্ট দিয়েও যায় না। এই গন্ধটা ক্লাসের পরিবেশ বেশি নষ্ট করতেছে। ক্লাসে আবার হাসির রোল পড়ে যায়। কেউ কেউ তালি দিয়ে ওঠে। মেহের অপমানে লাল হয়ে যায়। সে রাগে বই খাতা নিয়ে ধপাস করে বসে পড়ে। ইউ জাস্ট ওয়েট। সাইলেন্স, সাইলেন্স, এনাফ হয়েছে। এখন ক্লাসে মন দাও সবাই। নয়ন আবার বসে পড়ে। সে আর চোখে মেহেরের দিকে তাকায়। মেহেরের ফর্সা কানগুলো রাগে লাল হয়ে গেছে। নয়ন মনে মনে বলে, আগুন জ্বলছে, এই আগুন নিভাইতে সময় লাগবে মিস মেহের। এরপর ক্লাস শান্ত হয়ে যায়। 3টা ক্লাস শেষ হওয়ার পর দুপুর 1টায় লাঞ্চের সময় হয়ে আসে। লাঞ্চ ব্রেকে ভার্সিটির ক্যান্টিনে সবাই আসে। ক্যান্টিনে প্রচুর ভিড়। একদিকে বার্গার পিৎজার দোকান, অন্যদিকে দেশি খাবারের কাউন্টার। মেহের পিউ আর রায়হান মাঝখানের বড় একটা টেবিল দখল করে বসেছে। তাদের সামনে কোক, ফ্রাই আর স্যান্ডউইচ। নয়ন বসেছে তাদের ঠিক পাশের টেবিলে, একা। তার সামনে 5 টাকার একটা সিঙ্গারা আর 1 গ্লাস পানি। সে খুব মনোযোগ দিয়ে সিঙ্গারাটা ভাঙছে। মেহেরের ইচ্ছা করেই গলার স্বর উঁচিয়ে কথা বলতে শুরু করে, যাতে নয়ন শুনতে পায়। জানিস রায়হান, আমার বাবা আমাকে কাল নতুন আইফোন 70 প্রো ম্যাক্স গিফট করেছে। এই দেখ, টাইটেনিয়াম বডি। দামটা ম্যাটার করে না, কিন্তু ক্লাসটা ম্যাটার করে। আসলে চিপ মেন্টালিটির মানুষদের সাথে ক্লাস করতে আমার ঘেন্না লাগে। ভার্সিটি দিন দিন লো স্ট্যাটাস হয়ে যাচ্ছে। একদম ঠিক বলেছিস। দেখ না, পাশে কি সব লো ক্লাস লোক বসে 5 টাকার সিঙ্গারা খাচ্ছে। এদের আসলে রিক্সা চালানো উচিত, ভার্সিটিতে আসা না। মেহের আসতে বল, ও শুনতে পাচ্ছে তো। স্বরূপ, আমি তো শোনাতেই চাইছি। যার পেটে ভাত জোটে না, তার আবার আত্মসম্মান কিসের? নয়ন সিঙ্গারা খাওয়া বন্ধ করে। সে টিস্যু দিয়ে হাত মুছে উঠে দাঁড়ায়। তারপর পকেট থেকে একটা রাবার ব্যান্ড লাগানো ভাঙা বাটন ফোন, নোকিয়া 1100 মডেলের মতো বের করে। সে ধীর পায়ে মেহেরের টেবিলের সামনে গিয়ে দাঁড়ায়। ফোনটা ঠক করে তাদের টেবিলের কাচের উপর রাখে। শুনে না পা, আইফোন দিয়ে ছবি তোলা যায়, ফিল্টার মাইরা চেহারা সুন্দর করা যায়, কিন্তু চরিত্র তোলা যায় না। আমার এই বাঙ্গা ফোনের চার্জ থাকে 3 দিন, কথা কইলে কথা কাটে না। আর আপনাদের ওই লাখ টাকার ফোনে ভালোবাসার চার্জ থাকে মাত্র 3 ঘন্টা, তাও নকল ভালোবাসা। এই তুই কি বললি? আমাদের ভালোবাসা নকল? নকল না তো কি, ব্যালেন্স শেষ হইলে যেমন সিম কার্ড ফালাইয়া দেন, টাকা শেষ হইলে তো প্রেমিকও
বদলে যাইব। টাকা দিয়ে সব কেনা যায় রায়হান সাহেব। ক্লাস না, ক্লাস থাকে ব্যবহারে, আইফোনে না। হাউ ডিয়ার ইউ! রায়হান নিজের পৌরুষ দেখাতে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। সে নয়নের কলার ধরতে যায়। তোকে আজ আমি রায়হানের হাত নয়নের কলারে পৌঁছানোর আগে নয়ন রায়হানের কবজিটা খপ করে ধরে ফেলে। রায়হান ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু পারে না। মনে হচ্ছে লোহার সারাশিতে আটকে গেছে তার হাত। নয়নের মুখের হাসিটা মিলিয়ে যায়, তার চোখে এক মুহূর্তের জন্য আগুন জ্বলে ওঠে। নয়ন রায়হানের হাতটা উল্টো দিকে মুচড়ে দেয়। রায়হান যন্ত্রণায় আহ করে উঠে এবং হাঁটু গেড়ে বসে পড়তে বাধ্য হয়। ক্যান্টিনে সবাই অবাক হয়ে দেখছে। এত রোগা পাতলা ছেলের গায়ে এত জোর! নয়ন ঝুঁকে রায়হানের কানের কাছে মুখ নেয়। হাত বাইঙ্গা দিতাম, হাড় গোড় গুঁড়া করে দিতাম, কিন্তু তোর চিকিৎসা করানোর টাকা তো তোর নাই। তোর গার্লফ্রেন্ডের কাছে হাত পাইতা চাইতে হইব। একটা ছেলের জন্য এর চেয়ে অপমানের আর কিছু নাই। তাই মাফ করলাম, আর কোনোদিন আমার গায়ে হাত দিবি না। নয়ন এক ঝটকায় রায়হানের হাত ছেড়ে দেয়। রায়হান হাত ডলতে ডলতে চেয়ারে বসে পড়ে। তার চোখে ভয়। মেহেরও দৃশ্যটা দেখে ভরকে যায়। সে ভাবেনি এই খ্যাত ছেলেটার গায়ে এত জোর। নয়ন নিজের টেবিলে ফিরে যায় না। সে সিঙ্গারাটা হাতে নিয়ে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়ায়। যাওয়ার আগে মেহেরের দিকে তাকিয়ে বলে, সিঙ্গারাটা ঠান্ডা হয়ে গেল আপা। আপনাদের কথার গরমও গরম হইল না, আফসোস। নয়ন শীষ দিতে দিতে ক্যান্টিন থেকে বেরিয়ে যায়। মেহের রাগে টেবিলের উপর রাখা টিস্যু বক্সটা ছুঁড়ে মারে ফ্লোরে। আই হেট হিম, আই জাস্ট হেট হিম। এরপর যে যার মতো ক্লাসে চলে যায়। সবগুলো ক্লাস করে বিকেল 4:30 ভার্সিটি ছুটি হয়েছে অনেক আগেই। নয়ন একা হাঁটছে। মেন রোড ছেড়ে সে একটা নির্জন গলিতে ঢোকে। আশেপাশে কোনো মানুষ নেই। হঠাৎ নয়নের হাঁটার ভঙ্গি বদলে যায়। তার সেই কুঁজো হয়ে হাঁটা, পা টেনে চলা সব উধাও। সে এখন মেরুদণ্ড সোজা করে হাঁটছে। তার হাঁটায় একটা রাজকীয় ভাব। সে তার হাত দিয়ে চুলের চিপচিপে ভাবটা ঠিক করার চেষ্টা করে বিরক্তি নিয়ে। উফ, এই নারিকেল তেলের গন্ধে আমার নিজেরই মাথা ধরছে। মকবুল চাচার যে বুদ্ধি! ঠিক তখন একটা চকচকে কালো প্রাডো গাড়ি ধীরগতিতে এসে নয়নের পাশে স্লো করে। গাড়ির গ্লাস নামানো হয়। ভেতরে ড্রাইভিং সিটে বসে আছে এক সুঠাম দেহী লোক, পরনে কালো স্যুট। পেছনের সিটে নয়নের বাবার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট মিস্টার জামান বসে আছেন। আসসালামু আলাইকুম ফেরো সাহেব। ওয়ালাইকুম আসসালাম। জামান আঙ্কেল, আপনাকে না বলে যে ভার্সিটির আশেপাশে আসবেন না? কেউ দেখে ফেললে? স্যার, বস খুব চিন্তা করছে। আপনি আর কতদিন এই নাটক করবেন? আজ নাকি ক্যান্টিনে মারামারি হয়েছে। আপনার সিকিউরিটি নিয়ে আমরা খুব টেনশনে আছি। শত্রুপক্ষ কিন্তু আপনাকে খুঁজছে। চৌধুরী সাহেবের ছেলে কোনো ক্ষতি হলে দেশে আগুন জ্বলে যাবে। আঙ্কেল, বাবাকে বলবেন আমি আসল মানুষ চিনতে এসেছি। যেদিন চিনবো সেদিন ফিরবো। এই যে আজ রায়হান নামের ছেলেটা আমাকে মারতে এলো, ও জানতো না আমি কে। ও আমাকে দুর্বল ভেবেছিল। আমি দেখতে চাই মানুষ যখন কাউকে দুর্বল ভাবে তখন তারা কতটা নিচে নামতে পারে। আর আমার সিকিউরিটি আমি একাই 100। মার্শাল আর্ট ব্ল্যাক বেল্ট কি শোপিস করার জন্য পেয়েছি? আপনারা দূরে থাকুন। কিন্তু স্যার, আপনার এই অবস্থা, এই সস্তা জামা কাপড়, এই অপমান আমাদের কষ্ট লাগে। পোশাক দিয়ে মানুষ চেনা যায় না আঙ্কেল। হীরা কলার খুঁড়িতে থাকে। আপনারা যান, আমি রিক্সা নিয়ে ফিরবো। জামান দীর্ঘশ্বাস ফেলে গাড়ি টান দেয়। কালো প্রাডোটা ধুলো উড়িয়ে চলে যায়। নয়ন আবার তার ভঙ্গি পাল্টে ফেলে। সে কাঁধটা একটু ঝুঁকিয়ে বোকা বোকা হাসি মুখে মেখে হাঁটতে শুরু করে। গলির মোড়ে একটা আইসক্রিমের দোকানের আড়ালে দাঁড়িয়েছিল মেহেরের বান্ধবী পিউ। সে মেহেরের জন্য আইসক্রিম কিনতে নেমেছিল গাড়ি থেকে। সে দূর থেকে কালো প্রাডো আর নয়নকে কথা বলতে দেখেছে। কথাগুলো সে শুনতে পায়নি, কিন্তু নয়নের সোজা হয়ে দাঁড়ানো আর ওই দামি গাড়ির লোকটার মাথা নত করে কথা বলাটা তার চোখে পড়েছে। মনে মনে বলে, ওটা কি নয়ন ছিল নাকি আমার মনের ভুল? ওই কালো গাড়ির লোকটা ওকে স্যার বললো মনে হলো। না না, নয়নের মতো ভিখারির সাথে
রাডার কি সম্পর্ক? নিশ্চয়ই আমি ভুল দেখেছি, মনে হয় রোদে আমার মাথাটা গেছে। পিউ গাড়িতে গিয়ে বসে, কিন্তু তার মনের ভেতর একটা খটকা লেগেই থাকে। এই নয়ন ছেলেটা আসলে কি? ধীরে ধীরে 1 সপ্তাহ কেটে যায়। গত 1 সপ্তাহ ধরে ক্যাম্পাসে নয়নকে নিয়ে হাসাহাসিটা একটু কমেছে, তবে থামেনি। ক্যান্টিনে সেই ঘটনার পর রায়হান আর তার দলবল নয়নকে এড়িয়ে চলে, কিন্তু সুযোগ পেলেই ছোট করার চেষ্টা করে। আজ মার্কেটিং ম্যানেজমেন্টের ফাইনাল গ্রুপ অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার লাস্ট ডেটের আগের দিন। ভাগ্যের নির্মম পরিহাসে টিচার অ্যালগোরিদম ব্যবহার করে গ্রুপ করেছেন, আর নয়ন পড়েছে মেহের আর রায়হানের গ্রুপে। তার লাইব্রেরির কোনায় একটা গোল টেবিলে তারা 3জন বসে আছে। এসি চলছে খুব লো টেম্পারেচারে, কিন্তু মেহেরের মেজাজ চড়া। মেহের ল্যাপটপে টাইপ করছে, রায়হান পাশে বসে ফোনে গেম খেলছে, আর নয়ন টেবিলের অপর প্রান্তে বসে চুপচাপ তাদের দেখছে। উফ, এই সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের ফ্লো চার্ট কিছুতেই মিলছে না। রায়হান, গেমটা রাখবি? একটু হেল্প কর। বেবি চিল কর তো, গুগল থেকে কপি পেস্ট করে দে। স্যাররা কি এত ডিটেইলি দেখে নাকি? আমার এই লেভেলটা পার করতে দে, বস ফাইট চলছে। তোরা বস, ফাইট দিয়ে আমি কি করব? এটা 40 মার্কের অ্যাসাইনমেন্ট। রায়হান, ফেল করলে ড্যাট আমার ক্রেডিট কার্ড ব্লক করে দেবে। একটু দেখ না ডেটাগুলো। আরে ধুর, আমার মাথা ধরেছে, তুই কর না, তুই তো স্মার্ট গার্ল। মেহের বিরক্ত হয়ে ল্যাপটপের স্ক্রিনে তাকায়। সে কিছুতেই বুঝতে পারছে না কোথায় ভুল হচ্ছে। নয়ন এতক্ষণ চুপ ছিল। সে আর চোখে স্ক্রিনটা দেখে নেয়। সে এক নজরেই বুঝে ফেলে বুল হুইপ এফেক্ট এর ক্যালকুলেশনে ভুল আছে। সে একটু গলা খাকারি দেয়। আপা, যদি অভয় দেন তো একটা কথা কইতাম। আপনি ইনভেন্টরি চার্টে 0 একটা কম দিয়েছেন, ওইখানে 1000 ইউনিট হইব, আপনি 100 দিছেন, এর জন্য ব্যালেন্স মিলতেছে না। মেহের ল্যাপটপ থেকে চোখ সরিয়ে কটমট করে নয়নের দিকে তাকায়। লিসেন খ্যাত, তোমাকে কে পারমিশন দিয়েছে কথা বলার? তুমি জাস্ট চুপ করে বসে থাকবে। তোমার কাজ হলো শুধু নামটা গ্রুপে রাখা, কারণ টিচার জোর করে ঢুকিয়ে দিয়েছে। তোমার ওই নোংরা হাতের ছোঁয়া লাগলে আমার ল্যাপটপ ভাইরাস আক্রান্ত হবে, আর প্রজেক্টটাও ফেল করবে। ভাইরাস তো ল্যাপটপে না আপা, ভাইরাস ক্যালকুলেশনে। আমি তো শুধু ভুলটা ধরিয়ে দিতাম। আমরা তো একই টিমে, নৌকার উপরে তো আমারটাও ডুববো। তুই চুপ করবি? তোর নৌকা তো এমনিতেই ডোবা, বস্তিতে থাকিস, সাপ্লাই চেইন বুঝিস তুই? যা আমাদের জন্য কফি নিয়ে আয়, তোর দ্বারা ওই একটাই কাজ হবে। নয়ন একটু হাসে। তার এই হাসিটা খুব রহস্যময়। সে মনে মনে বলে, চৌধুরী গ্রুপে সাপ্লাই চেইন যে আমি ক্লাস 9 থেকে হ্যান্ডেল করি, ওইটা জানলে তো তোরা হার্ট ফেল করবি। কফি? জি ভাই, আনতেছি। তবে আপা, কফিতে কি চিনি বেশি দেবো? আপনার কথা তো এমনিতেই তিতা, একটু চিনি খালি যদি মিষ্টি হয়। শ্যাট আপ, ব্ল্যাক কফি আনবে, আর রায়হানের জন্য কোল্ড কফি। টাকাটা রায়হান দিয়ে দিবে, যাও। আরে না না, টাকা কেন দিব? ও আমাদের গ্রুপ মেম্বার না, কন্ট্রিবিউশন তো ওকেই করতে হবে। ওই নয়ন, তুই স্পন্সর করবি আজ, যা। নয়ন জানে রায়হান ইচ্ছে করে তাকে আর্থিক চাপে ফেলতে চাইছে। ক্যান্টিনের কফির দাম নয়নের মতো সাধারণ ছেলের জন্য অনেক, কিন্তু নয়ন কিছু বলে না। সে উঠে দাঁড়ায়। সমস্যা নেই ভাই, গরিব হইতে পারি, কিন্তু দিলটা বড়, রাজার দিল। আন্দাজি কফি। নয়ন লাইব্রেরি থেকে বেরিয়ে যায়। মেহের ল্যাপটপের দিকে তাকিয়ে আবার বিরক্তি প্রকাশ করে। অসহ্য, এই ছেলেটা আমার লাইফ হেল্প করে দিল। রায়হান, ও যেটা বললো 0কে আসলে কম দিয়েছি। আরে ধুর, ও কি বলছে, তুই তোর মতো কর। মেহের চেক করতে গিয়ে দেখে আসলেই একটা 0 কম। সে অবাক হয়ে যায়। ছেলেটা ঠিকই বলেছিল, কিন্তু ও জানলো কিভাবে? আন্দাজ হয়তো লেগে গেছে। কিছুক্ষণ পর নয়ন কফি নিয়ে আসে। কফি খেতে খেতে তাদের কাজ সেরে যে যার মতো করে চলে যায়। পরের দিন দুপুর 2টা। আগামীকাল মেহেরের জন্মদিন। পুরো ক্যাম্পাসে সাজ রব।
মেহেরের বার্থডে পার্টি মানে শহরের সবচেয়ে বড় ইভেন্ট। সবাই ইনভাইটেশন কার্ড পাওয়ার জন্য মেহেরের পিছু ঘুরছে। রায়হান মেহেরকে একটা কোনায় নিয়ে গিয়ে ফিসফিস করে কিছু একটা বলে। শোন মেহের, একটা প্ল্যান আছে। কালকের পার্টিটা স্মরণীয় করে রাখতে হবে। কি প্ল্যান? তুই আবার কি ফোন দিয়ে আসছিস? নয়নকে দাওয়াত দে। হোয়াট? আর ইউ ম্যাড? আমার বার্থডেতে ওই ছোট লোকটাকে আনবো? আমার স্ট্যাটাস থাকবে? আরে বোকা, স্ট্যান্ডার্ড কমানোর জন্য না, ওকে জোকার বানানোর জন্য। ভাবতো সব এলিট কেসদের মাঝখানে ওর ওই তেলের দোকান নিয়ে হাজির হবে। আমরা ওকে দিয়ে ওয়েটারের কাজ করাবো। সবাইকে বলবো ও আমাদের নতুন সার্ভেন্ট। সবাই হাসবে, এনজয় করবে। চরম অপমান হবে ওর। মেহের একটু চিন্তা করে, ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে ওঠে। আইডিয়াটা খারাপ না। ওকে, তুই যা বলার বল। নয়ন করিডোর দিয়ে হেঁটে যাচ্ছিল, কাঁধে সেই ঝোলা ব্যাগ। মেহের আর রায়হান তার পথ আটকায়। মেহের মুখে একটা কৃত্রিম মিষ্টি হাসি ফোটানোর চেষ্টা করে, যা তার চোখের ঘৃণাকে ঢাকতে পারে না। আই যে মিস্টার নয়ন, দাঁড়াও। জি আপা, আমার ডাকলেন? আজকে আবার কোন ভুল করলাম? নাকি কফির বিল বাকি আছে? আরে না, আসলে কাল আমার জন্মদিন। আমার বাসায় গ্র্যান্ড পার্টি। আমি চাই তুমি এসো। প্লিজ না করো না। আফটার অল আমরা তো গ্রুপ মেট। আপনার জন্মদিনের দাওয়াত আমারে? আপা, আমি কি স্বপ্ন দেখতেছি নাকি আমারে দিয়া গড় মুছাইতে নেবেন? ছি, কি যে বলো! তুমি গেস্ট হিসেবে আসবে, জাস্ট চিল করবে, রায়হানও থাকবে। হ্যাঁ দোস্ত, চলে আসিস। গুলশান 2, রোড 10, চৌধুরী ভিলা। চলে আসিস। নয়ন মনে মনে হাসে। সে বোঝে এটা কোনো সাধারণ দাওয়াত না, এর পেছনে নিশ্চয়ই কোনো শয়তানি আছে। কিন্তু সে এই খেলাটা খেলতে চায়। অবশ্যই আসবো আপা। গরিবের দোয়া কবুল হয়েছে মনে হয়। কিন্তু আপা, আমি তো ছোটো মানুষ, গিফট কি দেবো? আইফোন দেওয়ার সামর্থ্য তো নেই। গিফট? আরে গিফটের কি দরকার? তাও যদি আনতে চাও, তোমার যা সামর্থ্য তাই এনো। 5-10 টাকার কিছু হলেও চলবে। আর হ্যাঁ, আসার ভাড়া না থাকলে বলো, বিকাশ করে দেই। লাগবে না আপা, আমার রিক্সা আছে। না হয় হাইটা যেমন আপনার খুশি দেখার জন্য জানটাও দিতে পারি। আর এটা তো সামান্য পথ, আসবো আমি। রায়হান আর মেহের একে অপরের দিকে তাকিয়ে হাই ফাইভ করে। কালকের রাতটা চেষ্টা দেখিস, ওকে দিয়ে আমার জুতো পরিষ্কার করাবো। যে প্ল্যানিং সেই কাজ। পরের দিন রাত 8:30। মেহেরদের গুলশানের আলিশান ডুপ্লেক্স বাড়িটা আজ আলোয় বন্যায় ভাসছে। গেটের বাইরে থেকে শুরু করে ছাদ পর্যন্ত মরিচবাতি জ্বলছে। ভেতরে ডিজে বাজছে ফুল ভলিউমে। শহরের যত ধনী পরিবারের ছেলেমেয়েরা সব এখানে উপস্থিত। সবার পরনে ইভিনিং গাউন, স্যুট, টাক্সিডো। ওয়েটাররা দামি ড্রিঙ্কস আর স্ন্যাক্স নিয়ে ঘুরছে। গেটের বাইরে একটা রিকশা এসে থামে। নয়ন নামে। তার পরনে সেই একই নীল চেক শার্ট, তবে আজ সেটা ধোয়া এবং খুব যত্ন করে ইস্ত্রি করা। প্যান্টটা পুরনো হলেও পরিষ্কার। পায়ে সেই স্যান্ডেল, তবে পালিশ করা। হাতে একটা ছোট খবরের কাগজের ঠোঙা, সুতলি দিয়ে বাঁধা। গেটকিপার তাকে আটকায়। এই কই যাও? এটা কি চ্যারিটি সেন্টার নাকি? ফকির মিসকিন ঢোকা নিষেধ। চাচা, আমি ফকির না, আমি মেহের আবার দোস্ত। উনি দাওয়াত দিছে। মেহের ম্যামের দোস্ত তুমি? চেহারা দেখছো আয়নায়? ভাগো এখান থেকে। ঠিক তখনই মেহের আর রায়হান গেটের দিকে আসে। মেহের আজ একটা মেরুন রঙের অফ শোল্ডার গাউন পরেছে, তাকে অপার্থিব সুন্দর লাগছে। রায়হান পরেছে ব্ল্যাক ব্লেজার। ইটস ওকে দারুণ কাকা, ওকে আসতে দাও, ও আমাদের স্পেশাল এন্টারটেনমেন্ট। গেটকিপার সরে দাঁড়ায়। নয়ন ভেতরে ঢোকে। বিশাল ড্রয়িং রুম, ঝাড়বাতি, সুইমিং পুল সব দেখে নয়ন অবাক হওয়ার ভান করে। ওয়াও আপা, এটা বাড়ি না 5 স্টার হোটেল? মাথা তো ঘুরায় গেল। মাথা পরে ঘুরাবি, এখন কাজ কর। দেখছিস না ওয়েটার কম পড়েছে? এই ট্রেটা ধর। রায়হান জোর করে একটা জুসের ট্রে নয়নের হাতে ধরিয়ে দেয়। মিউজিকটা একটু কমিয়ে দেয় রায়হান, তারপর হাতে মাইক নেয়। সবাই তাদের দিকে তাকায়। লেডিস অ্যান্ড জেন্টলম্যান,
প্লিজ ওয়েলকাম আওয়ার স্পেশাল গেস্ট। ইনি আমাদের ভার্সিটির বিখ্যাত সেলিব্রিটি নয়ন। আজ ও নিজের ইচ্ছায় আমাদের সবাইকে সার্ভ করবে। কে নয়ন, করবে না? পুরো হলরুমে হাসির রোল পড়ে যায়। সবাই নয়নের পোশাক আর তেলের চকচকে চুলের দিকে তাকিয়ে ফিসফিস করছে। ও মা, মেহেরের ক্লাসে এরকম খ্যাতভূত পড়ে? ইস, কি চিপ! ওকে তো ড্রাইভার হিসাবেও মানায় না। নয়ন মেহেরের দিকে তাকায়। সে আশা করছিল মেহের অন্তত কিছু বলবে, কিন্তু মেহের সোফায় বসে পায়ের উপর পা তুলে শ্যাম্পেন গ্লাসে চুমুক দিচ্ছে। তার ঠোঁটে সেই নিষ্ঠুর হাসি। নয়ন একটা দীর্ঘশ্বাস ফেলে। তার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে, কিন্তু সে মুখে হাসি ফোটায়। অবশ্যই ভাই, মেহমানদারি করা তো সোয়াবের কাজ। আর মেহের আবার জন্মদিনে আমি ওয়েটার কেন? যার ওদের হয়তো রাজি আছে, আবার খুশি হইলে হইল। নয়ন ট্রে হাতে অতিথিদের মাঝে ঘুরতে থাকে। কেউ কেউ ইচ্ছে করে তাকে ধাক্কা দেয়, কেউ জুস নেওয়ার সময় টিস্যুটা নয়নের শার্টে মুছে দেয়। নয়ন পিউর সামনে যায়। পিউ আজ একটা নীল শাড়ি পরেছে। সে নয়নকে দেখে অস্বস্তিতে পড়ে। নেন পিউ আপা, জুস নেন। অরেঞ্জ জুস, ভিটামিন সি আছে, শরীর লেগে ভালো। নয়ন, তুমি কেন করছো এসব? চলে যাও না, ওরা তোমাকে অপমান করছে। এখানে থাকলে আরও বেশি অপমান করবে। অপমান তো গায়ে মাখলে লাগে আপা, আমি গায়ে মাখি না। আমি তো শুধু ভালোবাসাটাই দেখি। মেহের আপা দাওয়াত দিছে, এইটাই তো অনেক। পিউর চোখে পানি চলে আসে। সে জুসটা নেয় না। নয়ন হাসি মুখেই অন্যদিকে চলে যায়, কিন্তু তার চোখের কোণে জল চিকচিক করছে, যা ডিজে লাইটের ঝলকানি আড়াল করে দিচ্ছে। রাত 10টা 15 কেক কাটার পর্ব শেষ। বিশাল 3তলা কেক। সবাই মেহেরকে ঘিরে ধরেছে গিফট দেওয়ার জন্য। দামি পারফিউম ব্র্যান্ডের ব্যাগ, ডায়মন্ডের পেন্ডেড গিফটের স্তূপ জমে গেছে টেবিলে। নয়ন ভিড় ঠেলে সামনে আসে। তার হাতে সেই ছোট কাগজের ঠোঙাটা। সবাই তাকে দেখে সরে দাঁড়ায়, যেন কোনো অস্পৃশ্য প্রাণী এসেছে। ওরে বাবা, নয়ন গিফট এনেছে। কিরে, 5 টাকার চানাচুর নাকি ঝালমুড়ি? সবাই হো হো করে হেসে ওঠে। মেহের বিরক্ত মুখে তাকায়। কি এনেছো দেখি? নাকি খালি হাতে এসে পেট ভরে খেয়ে যাচ্ছ? নয়ন ঠোঙাটা খুব সাবধানে খোলে। ভেতর থেকে বের করে আনে একটা কাঠের টুকরো, কিন্তু সেটা সাধারণ কাঠ নয়। মেহগুনি কাঠের ওপর খোদাই করা মেহেরের মুখ। এত নিখুঁত কারুকাজ যে মনে হচ্ছে জীবন্ত। মেহেরের চুলের প্রতিটি ভাঁজ, চোখের পাপড়ি সব ফুটিয়ে তুলেছে নয়ন। মেহের আপা, আমার তো টাকা নাই দামের জিনিস কেনার। আমি কত 3 রাত জায়গা না ঘুমায়া এই কাঠটা খোদাই করেছি। এইটা আমার হাতের কাজ। আপনার হাসি মুখটা আঁকার চেষ্টা করেছি, দেখেন তো পছন্দ হয় কিনা। আশেপাশের সবাই এক মুহূর্তের জন্য চুপ হয়ে যায়। শিল্পকর্মটা আসলেই অসাধারণ। পিউ মুগ্ধ হয়ে বলে ওঠে, ওয়াও, সো বিউটিফুল। কিন্তু মেহের রায়হানের দিকে তাকায়। রায়হান বাঁকা চোখে তাকিয়ে আছে। মেহের বুঝতে পারে এই খ্যাতের গিফট পছন্দ করা মানে নিজের স্ট্যাটাস কমানো। সে কাঠের টুকরোটা হাতে নেয়, খুব অবজ্ঞা ভরে উল্টে পাল্টে দেখে। হো, কাঠের টুকরো। এটা কি আনহাইজেনিক? এটার ভিতরে তো পোকা থাকতে পারে, আর এই গন্ধে আমার অ্যালার্জি হয়। রায়হান, তুই ঠিকই বলেছিস, এদের স্ট্যান্ডার্ড কখনো বাড়ে না। আপা পোকা নাই, আমি বার্নিশ করছি অনেক যত্ন কইরা। চুপ করো, তোমার এই আবর্জনা আমার ডাস্টবিনেও রাখার যোগ্য না। এই নাও তোমার গিফট। মেহের হাত তুচিয়ে কাঠের পোর্ট্রেটটা সজোরে ছুঁড়ে মারে পেছনের সুইমিং পুলে। ঝপাস করে শব্দ হয়। নীল পানিতে ভাসতে থাকে নয়নের 3 রাতের পরিশ্রম, তার ভালোবাসা। নয়ন স্তব্ধ হয়ে যায়। সে বিশ্বাস করতে পারে না মেহের এতটা নিষ্ঠুর হতে পারে। তার মনে হয় কাঠটা পুলে পড়েনি, তার কলিজাটা ছিঁড়ে পুলে ফেলে দেওয়া হয়েছে। যা, এখন সাঁতার কেটে নিয়ে আয়। তোর ওটার যে দাম, তা দিয়ে রিক্সা ভাড়াও হবে না। কেউ কিছু বোঝার আগে নয়ন দৌড়ে গিয়ে পুলে ঝাঁপ দেয়। সে সাঁতার জানে না, কিন্তু সে পাগলের মতো হাত পা ছুড়ে কাঠের টুকরোটা ধরার চেষ্টা করে। তার শার্ট ভিজে শরীরের সাথে লেপ্টে যায়।
সে পানি খেতে খেতে কোনো মতে গিফটটা বুকে জড়িয়ে ধরে কিনারায় আসে। সবাই হাসাহাসি করছে। পাগল নাকি ছেলেটা? একটা কাঠের টুকরোর জন্য কেউ পানিতে নামে? নয়ন পুল থেকে ওঠে, তার শরীর থেকে পানি ঝরছে। শীতে সে কাঁপছে। তার চোখের জল আর পুলের পানি একাকার হয়ে গেছে। সে কাঠের টুকরোটা শার্ট দিয়ে মোছার চেষ্টা করে। সে ধীরে ধীরে মেহেরের সামনে গিয়ে দাঁড়ায়। মেহের এবার একটু ভয় পায়। নয়নের চোখে এখন আর সেই বোকা বোকা ভাব নেই। সেখানে আছে এক তীব্র কষ্ট আর অভিমান। জিনিসের দাম টাকা দিয়ে হয় না মেহের আপা। এটা কাঠ না, এটা আমার সময়, আমার শ্রম, আমার অনুভূতি। আপনি বড়লোক হইতে পারেন, কিন্তু মন থেকে আমার চাইতে গরিব। যার মন ছোট সেই দুনিয়ার সবচেয়ে বড় গরিব। এই গিফট আমি ফিরে আনিলাম, কারণ এইটা পাওয়ার যোগ্যতা আপনার নেই। তুমি তুমি আমাকে লেকচার দিচ্ছ? না, দোয়া করতেছি আল্লাহ যেন আপনারা কোনোদিন আমার মতো গরিব না বানায়, কারণ আমি সইতে পারছি, আপনি পারবেন না। জিনিসের দাম একদিন বুঝবেন, যেদিন সব হারাইবেন। ভালো থাকবেন রাজকুমারী। নয়ন ভেজা শরীরে জুতা হাতে নিয়ে গটগট করে গেটের দিকে হেঁটে যায়। কেউ তাকে আটকায় না। ডিজে মিউজিকটা হঠাৎ খুব বেমানান লাগে। মেহের পুলের দিকে তাকিয়ে থাকে। পানিতে এখনো ঢেউ খেলছে। তার বুকের ভেতর একটা খটকা লাগে। রায়হানের হাসিটা আজ তার কাছে খুব কর্কশ মনে হয়। পিউ দৌড়ে মেহেরের কাছে আসে। তুই এটা ঠিক করলি না মেহের, ছেলেটা সত্যিই তোকে ভালোবাসে মনে হয়। শাট আপ ইউ, ডোন্ট স্পেল মাই মুড। কিন্তু মেহের জানে তার মুড অলরেডি স্পয়েল হয়ে গেছে। নয়নের শেষ কথাগুলো তার কানে বারবার বাজতে থাকে। আপনি বড়লোক হইতে পারেন, কিন্তু মন থেকে আমার চেতে গরিব। নয়ন সেখান থেকে আসার পর 2 দিন আর ভার্সিটিতে যায়নি। এদিকে মার্কেটিংয়ের গ্রুপ অ্যাসাইনমেন্ট সাবমিট করার আজই শেষ দিন। প্রফেসরের কড়া নির্দেশ, গ্রুপের সবাইকে ফিজিক্যালি সাইন করতে হবে। মেহেরের মেজাজ সপ্তমে চলে আছে। বাধ্য হয়ে সে অফিসের ড্রাইভারকে নিয়ে করাইল বস্তির দিকে রওনা দিয়েছে। সরু গলি, নর্দমার গন্ধ আর অপরিচ্ছন্ন পরিবেশ দেখে মেয়ের নাকে সুগন্ধি রুমাল চেপে রেখেছে। গাড়ি একটা টিনের চালার সামনে থামে। ড্রাইভার লোকজনকে জিজ্ঞেস করে, নয়নের ঘর খুঁজে বের করে। ছি, মানুষ এখানে কিভাবে থাকে? শ্বাস নিতেও তো কষ্ট হচ্ছে। ড্রাইভার, তুমি গাড়িতে থাকো, আমি সাইনটা নিয়ে আসছি। মেহের সাবধানে পা ফেলে নড়বড়ে টিনের ঘরটার দিকে এগোয়। দরজাটা খোলা। ভেতরে একটা চৌকিতে শুয়ে আছে এক বৃদ্ধ লোক, মকবুল চাচা। তার গায়ে কাঁথা, পাশে নয়ন বসে মাথায় জলপট্টি দিচ্ছে। নয়নের পরনে একটা সেন্ডো গেঞ্জি আর লুঙ্গি। নয়ন মেহেরকে দেখে চমকে ওঠে। সে দ্রুত উঠে দাঁড়ায়। মেহের আপা, আপনি আপনি এখানে? আমি কি স্বপ্ন দেখতেছি নাকি ঝড়ের ঘুরে আছি? নাটক বন্ধ করো নয়ন। তোমার জন্য কি আমি ভার্সিটিতে ফেল করব? 2 দিন ধরে পাত্তা নেই কেন? আজ সাবমিশন ডেট, জানো না? আপা মাফ করবেন, আসলে আব্বা মানে চাচা খুব অসুস্থ, ওনারা রাইকে কেমনে চাই। আপনি যেহেতু আসছেন, কাগজটা দেন, আমি সাইন করে দিতেছি। কে আইছে বাপ? তোর ভার্সিটির বন্ধু? ওই বসতে দে। মা, ঘরে তো চেয়ার নাই, মোড়াটায় বসো। ধন্যবাদ, আমার বসার ইচ্ছে নেই। এই গন্ধের মধ্যে আমি 1 মিনিটও থাকতে চাই না। নয়, তাড়াতাড়ি সাইন করো। নয়ন একটা কলম খোঁজার জন্য এদিক ওদিক তাকায়। মকবুল চাচা কাশির অভিনয়টা একটু বাড়িয়ে দেন। আসলে মকবুল নয়নের কেয়ারটেকার। নয়নের বাবার পাঠানো বস্তিতে থাকার অভিনয় করতে তার খুব কষ্ট হচ্ছে। ঠিক এই সময় দরজায় নক পড়ে। এক কোটটায় পরা ডেলিভারি ম্যান হাতে একটা ছোট প্যাকেট নিয়ে দাঁড়িয়ে আছে। এক্সকিউজ মি, এটা কি মিস্টার নয়নের বাসা? আপনার পার্সেল। নয়ন একটু ভড়কে যায়। সে দ্রুত প্যাকেটটা নিতে যায়, কিন্তু মেহের দরজার কাছে থাকায় তার হাতেই আগে প্যাকেটটা চোখে পড়ে। প্যাকেটের ওপরে লেবেলটা মেহেরের নজর কাড়ে। 1 মিনিট, রিয়েলটি মেডিসিন, সুইজারল্যান্ড থেকে ইম্পোর্টেড। মেহের অবাক হয়ে প্যাকেটের দিকে তাকিয়ে থাকে। এই কোম্পানির নাম সে শুনেছে। হার্টের কিছু রেয়ার রোগের জন্য এরা কাস্টমাইজড ওষুধ বানায়, যার এক একটা ডোজের দাম কয়েক হাজার $। নয়ন, এই ওষুধ তো বাংলাদেশে পাওয়া যায় না। আর এটার দাম, তুমি জানো এটার দাম কত? এত দামি ওষুধ তুমি অর্ডার করেছো?
নয়ন ছট করে প্যাকেটটা ডেলিভারি ম্যানের হাত থেকে নিয়ে নেয়। সে একটু তোতলায়। আপা, এইটা এটা সরকারি হাসপাতাল থেকে দিচ্ছে। ওই যে গরিবের কোড আছে না, ওইখান থেকে মাগনা পাইছি। আমরা কি আর টাকা দিয়ে কিনতে পারুম? সরকারি হাসপাতাল থেকে হোম ডেলিভারি দেয়, আর তাও আবার ইন্টারন্যাশনাল কুরিয়ার সার্ভিসে। আমাকে কি তুমি বোকা পেয়েছো নয়ন? আপা বিশ্বাস করেন, এজ ডেলিভারির ভাই, তুমি বইলা দাও তো এটা ছেড়ে থেকে আসছে না? ডেলিভারি ম্যানটা আসলে নয়নের বাবার কোম্পানির লোক। সে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য মাথা নাড়ে। জি ম্যাম, এটা ডোনেশন। আমি আসি স্যার। লোকটা দ্রুত চলে যায়। মেহেরের চোখ সরু হয়ে যায়। তার মনের খটকাটা কিছুতেই যাচ্ছে না। সে ঘরের চারপাশটা আবার দেখে। ভাঙা টিনের চাল, মাটির মেঝে, কিন্তু নয়নের হাতে ওই প্যাকেটটা বড্ড বেমানান। ডোনেশন ভালো, সাইনটা করো, আমি যাই। আর কাল থেকে ক্লাসে আসবে। তোমার এই বস্তির অজুহাতে আমার গ্রেড নষ্ট হোক, সেটা আমি চাই না। নয়ন সাইন করে কাগজটা মেহেরের দিকে বাড়িয়ে দেয়। চিন্তা করেন না আপা, কাল থেকে আসবো, সাবধানে যায়েন। এখানকার রাস্তা আপনার হাই হিলের জন্য না। মেহের কাগজটা ছো মেরে নিয়ে বেরিয়ে যায়। গাড়িতে ওঠার পরও সে আয়নার পিছনের দিকে তাকিয়ে থাকে। ডোনেশনে সুইজারল্যান্ডের ওষুধ, তাও আবার হোম ডেলিভারি। কিছু একটা লুকাচ্ছে ছেলেটা। পিওকে বলতে হবে ব্যাপারটা। এরপর মেহের চলে যায়। বিকেল 5টায় যমুনা ফিউচার পার্ক, লেভেল 1, এটিএম বুথ এরিয়া। পিও শপিং করতে এসেছে। মেহেরের বার্থডে পার্টির পর থেকে তার মনটা একটু খারাপ। নয়নের ওই ভেজা চোখে বলা কথাগুলো সে ভুলতে পারছে না। সে আনমনেই হাঁটছিল। হঠাৎ ব্যাংকের এটিএম বুথের সারির দিকে তার চোখ যায়। একটা গ্লাস ডোরের ভেতরে নয়নকে দেখা যাচ্ছে। তবে আজকের নয়ন একটু অন্যরকম। তার চুলগুলো পরিপাটি, শার্টটা ইন করা। সে এদিক ওদিক তাকিয়ে বুথের ভেতরে ঢোকে। পিউ কৌতূহলবশত বুথের কাচের দেয়ালের আড়ালে দাঁড়ায়। সে দেখতে চায় নয়ন আসলে কি করে। নয়ন মেশিন থেকে টাকা তুলছে। পিউ উকি দিয়ে দেখে নয়ন মেশিনে যে কার্ডটা ইনসার্ট করেছে সেটা সাধারণ কোনো ডেবিট কার্ড নয়, কুচকুচে কালো রঙের ম্যাটালিক একটা কার্ড। পিউর বাবা ব্যাংকার, তাই সে জানে এই কার্ডটার নাম ব্ল্যাক কার্ড। এটা শুধু তাদের কাছেই থাকে যাদের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা লেনদেন হয়। ও মাই গড, ওটা তো ব্ল্যাক কার্ড। নয়নের কাছে ব্ল্যাক কার্ড থাকবে কেন? ও তো বুঝতে থাকে। মেশিন থেকে টাকা বের হতে থাকে 500 আর 1000 টাকা নোটের বিশাল বান্ডিল। নয়ন খুব স্বাভাবিকভাবে টাকাগুলো গুনে তার সেই পুরনো কাপড়ের ব্যাগে ভরে ফেলে। পিউর চোখ কপালে ওঠে। এত টাকা! পিউ কাঁপা কাঁপা হাতে ফোন বের করে। সে তখনই মেহেরকে ভিডিও কল দেয়, কিন্তু মেহের কল রিসিভ করে অডিওতে। কি হয়েছে পিউ? আমি পার্লারে আছি, তাড়াতাড়ি বল। মেহের, তুই বিশ্বাস করবি না আমি এখন যা দেখলাম। আমি যমুনাতে এসেছি, নয়নকে দেখলাম। তো নয়নকে দেখে কি আমি নাচবো? রাখ ফোন। আরে শোন না, ও এটিএম বুথ থেকে টাকা তুললো। সাধারণ টাকা না মেহের, বান্ডিল বান্ডিল টাকা। আর ওর কার্ডটা, ওটা একটা ব্ল্যাক কার্ড ছিল, আমি শিওর। ব্ল্যাক কার্ড? তুই কি দিনের বেলা তো স্বপ্ন দেখছিস পিউ? যার 5 টাকার ঝালমুড়ি পড়ে গেলে হার্ট অ্যাটাক হয়, তার কাছে ব্ল্যাক কার্ড কোথা থেকে আসবে? হয়তো কোনো বড় লোকের ড্রাইভারি করছে, বসের টাকা তুলতে এসেছে। ও তো চোরও হতে পারে। না রে মেহের, ওর বডি ল্যাঙ্গুয়েজ অন্যরকম ছিল। ও একদম বসের মতো দাঁড়িয়েছিল। আমার মনে হয় ভিখারি না, ও বড় লোক। তোর মাথা গেছে। ওই ছেলের জাদুতে তুইও মুগ্ধ হলি শেষে। বাদ দে। শোন, আজ রাতে রায়হান আমাকে লং ড্রাইভে নিয়ে যাবে 300 ফিটে। তুই আসবি তো? না, আমার ভয় লাগছে। তুইও সাবধানে থাকিস। সেটাকে আমার সুবিধার মনে হচ্ছে না। রাখ তো, বাই। পিউ ফোন রেখে আবার বুথের দিকে তাকায়, কিন্তু নয়ন ততক্ষণে ভিড়ের মধ্যে মিশে যায়। পিউর মনে একটা অদ্ভুত উত্তেজনা কাজ করে। আমি কি কোনো সিনেমার গল্পের মধ্যে ঢুকে পড়েছি নাকি? রাত 8:45। এদিকে 300 ফিট রোড, পূর্বাচল, ঢাকা। জায়গাটা বেশ নির্জন এবং অন্ধকার। মেহের আর রায়হান লং ড্রাইভে বেরিয়েছে। রায়হানের গাড়িতে উচ্চস্বরে গান বাজছে। মেহেরের মনটা ভালো নেই। সকালে নয়নের ওই ওষুধের ব্যাপারটা তার মাথায় ঘুরছে। রায়হান গাড়িটা রাস্তার এক পাশে থামায়।
জায়গাটা অন্ধকার, ল্যাম্পপোস্টের আলো নেই বললেই চলে। এখানে গাড়ি থামালে কেন রায়হান? জায়গাটা কেমন ভুতুরে লাগছে। আরে চিল কর, আমার সিগারেট শেষ হয়ে গেছে। ওই সামনের টং দোকান থেকে এক প্যাকেট নিয়ে আসি। তুই বস, এসি অন আছে, 2 মিনিট। তাড়াতাড়ি আসবে, আমার ভয় করছে। রায়হান গাড়ি থেকে নেমে অন্ধকারে মিলিয়ে যায়। মেহের গাড়ির ভেতরে বসে ফোন স্ক্রল করছে। হঠাৎ একটা খটখট শব্দে সে চমকে ওঠে। একটা কালো রঙের মাইক্রোবাস এসে মেহেরের গাড়ির সামনে আড়াআড়িভাবে থামে। ভ্যান থেকে 4-5 জন মুখোশ পরা লোক নেমে আসে। তাদের হাতে লোহার রড আর ছুরি। তারা মেহেরের গাড়ির দরজায় লাথি মারে। কে আপনারা? কি চান? রায়হান, রায়হান বাঁচাও! রায়হান তখন একটু দূরে দাঁড়িয়ে সিগারেট কিনছিল। সে গুন্ডাদের আর তাদের হাতের অস্ত্র দেখে ভয়ে জমে যায়। তার মনে হয় সে যদি এখন যায় তাহলে ওরা তাকেও মারবে। কাপুরুষ রায়হান মেহেরকে বাঁচানোর বদলে উল্টো দিকে দৌড় দেয়। সরি মেহের, জানের মায়া বড়, আমি পুলিশ ডাকছি। দূর থেকে বলল। গুন্ডারা গাড়ির কাঁচ ভেঙে ফেলে। দরজা খুলে মেহেরকে হ্যাচকা টান দিয়ে বের করে। চিল্লাবি না, চুপচাপ গাড়িতে ওঠ। আজ তোরে দিয়ে তোর বাপের থেকে কোটি টাকা আদায় করবো। না, ছাড়ুন আমাকে। রায়হান, হেল্প! গুন্ডারা মেহেরের মুখে ক্লোরোফর্ম মেশানো কাপড় চাপার চেষ্টা করে। মেহের হাত পা ছুটছে, কিন্তু তাদের শক্তির সাথে পারছে না। তার চোখ দিয়ে পানি পড়ছে। সে বুঝতে পারে রায়হান তাকে ফেলে পালিয়েছে। ঠিক সেই মুহূর্তে রাস্তার উল্টো দিক থেকে একটা বাইকের ইঞ্জিনের গর্জন শোনা যায়। হাই স্পিড স্পোর্টস বাইক। বাইকটা ঝড়ের গতিতে এসে মাইক্রোবাসের সামনে স্কিড করে থামে। বাইকের চাকায় ধুলো ওড়ে। বাইকে একজন চালক, পরনে ব্ল্যাক লেদার জ্যাকেট, কালো জিন্স আর মাথায় ফুল ফেস হেলমেট। এইটা আবার ক্যাডা? ওই যা তো, ওরে শেষ কর। হেলমেট পরা লোকটা বাইক থেকে নামে। তার হাঁটার ভঙ্গিতে কোনো ভয় নেই। দুজন গুন্ডা তার দিকে তেড়ে যায়। লোকটা বিদ্যুতের গতিতে একজনকে ফ্লাইং কিক মারে। গুন্ডাটা ছিটকে গিয়ে ভ্যানের উপর পড়ে। দ্বিতীয় গুন্ডা ছুরি মারে। লোকটা হাত দিয়ে ছুরিটা আটকে গুন্ডার হাত মুচড়ে দেয় এবং এক ঘুষিতে তাকে মাটিতে ফেলে দেয়। এটা কোনো সাধারণ মারামারি নয়, এটা প্রফেশনাল মার্শাল আর্ট। মেহের আবছালোয় হাঁ করে দৃশ্যটা দেখছে। এই লোকটাকে? রায়হান? না, রায়হান তো পালিয়ে গেছে। বাকি 3 জন গুন্ডা এবার মেহেরকে ছেড়ে লোকটার উপর ঝাঁপিয়ে পড়ে। মেয়েদের গায়ে হাত তুলিস? সাহস তো কম না তোদের? শুরু হয় এক অসম লড়াই। একা একজন বনাম 3 জন। লোকটা একের পর এক ঘুষি আর লাথি দিয়ে গুন্ডাদের ধরাশায়ী করতে থাকে। কিন্তু পিছনের দিক থেকে একজন গুন্ডা একটা লোহার রড নিয়ে এগিয়ে আসে। লোকটা যখন সামনের গুন্ডাকে মারতে ব্যস্ত, তখন পেছনের জন সজোরে রড দিয়ে তার মাথায় বাড়ি মারে। হেলমেটের উপর বাড়ি লাগাতেও আঘাতটা খুব গুরুতর ছিল। হেলমেটটা ছিটকে খুলে পড়ে যায় রাস্তায়। লোকটা টাল সামলাতে না পেরে হাঁটু গেড়ে বসে পড়ে। তার মাথা দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। গাড়ির হেডলাইটের আলোয় তার মুখটা স্পষ্ট হয়ে ওঠে। নয়ন? হ্যাঁ, এটা নয়ন, কিন্তু সেই তেল চপচপে বোকা নয়ন নয়। তার চোখে এখন আগুনের মতো তেজ। কপাল বেয়ে রক্ত গড়িয়ে তার চোখে ঢুকছে। সে ঝাপসা চোখে মেহেরের দিকে তাকায়। গুন্ডারা পুলিশ আসার সাইরেন শুনতে পায়। বস, পুলিশ আইতাছে, ভাগো। গুন্ডারা দ্রুত ভ্যানে উঠে পালিয়ে যায়। নয়ন রাস্তায় পড়ে যেতে নেয়। মেহের দৌড়ে আসে নয়নের কাছে। নয়ন, তুমি ঠিক আছো? ও গড, কত রক্ত বের হচ্ছে। নয়ন মেহেরের হাতটা ধরার চেষ্টা করে। তার ঠোঁটের কোণে সেই পরিচিত হাসিটা ফুটে ওঠে, কিন্তু এবার সেটা যন্ত্রণার। ভয় নাই, আমি আছি তো রাজকুমারী। নয়ন মেহেরের কোলে ঢলে পড়ে। জ্ঞান হারায় সে। মেহেরের সাদা জামা নয়নের রক্তে লাল হয়ে যায়। মেহেরের মনে হয় তার পৃথিবীটা দুলছে। যে ছেলেটাকে সে বস্তির ছেলে বলে অপমান করত, আজ সেই ছেলেটাই নিজের জীবন বাঁচিয়ে রেখে তাকে বাঁচালো। আর তার তথাকথিত ক্লাসি বয়ফ্রেন্ড রায়হান তাকে ফেলে পালিয়েছে। কেউ আছো? হেল্প, প্লিজ হেল্প!
মেহের রাস্তার অন্য এক গাড়ির সাহায্য নিয়ে নয়নকে গুলশান ইউনাইটেড হসপিটালের ইমার্জেন্সি বিভাগে নিয়ে এসেছে। রাত এখন 11টা। স্ট্রেচারে করে নয়নকে ওটিতে নেওয়া হচ্ছে। মেহের রিসেপশনে দাঁড়িয়ে আছে, তার হাত পা কাঁপছে, জামায় রক্তের দাগ। ম্যাম, পেশেন্টের নাম কি আর অ্যাডমিশন ফি জমা দিতে হবে। এটা প্রাইভেট হসপিটাল, এইখানে আগে টাকা জমা না দিলে ট্রিটমেন্ট শুরু হয় না। টাকা আমি দেব, আপনারা প্লিজ ট্রিটমেন্ট শুরু করুন। ওর নাম নয়ন, বাবার নাম তো জানি না। বাবার নাম ছাড়া তো ফাইল ওপেন হবে না ম্যাম। আর ওনার যা অবস্থা, আইসিইউ লাগতে পারে, খরচ অনেক। আপনি কি শিওর আপনি দিতে পারবেন? আমি মেহের, আমার বাবা আশরাফ চৌধুরী। টাকা নিয়ে চিন্তা করবেন না, তাড়াতাড়ি চিকিৎসার ব্যবস্থা করুন। ঠিক তখন হাসপাতালের প্রধান করিডোর দিয়ে একদল ডাক্তার আর সিকিউরিটি দৌড়ে আসে। তাদের সামনে হসপিটালের ডিন ডাক্তার রিয়াজ। তিনি হন্তদন্ত হয়ে রিসেপশনে আসেন। পেশেন্ট কোথায়? মিস্টার চৌধুরী কোথায়? স্যার, কোন মিস্টার চৌধুরী? এখানে তো নয়ন নামে এক পেশেন্ট। ইডিয়েট, তুমি জানো ওকে? ও আমজাদ চৌধুরীর একমাত্র ছেলে, দেশের টপ বিজনেসম্যান ম্যাগনেটম্যানের ছেলে। ওকে জেনারেল ওয়ার্ডে রাখছো। শিফট হিম টু দি ভিআইপি প্রেসিডেন্সিয়াল স্যুট রাইট নাও। চৌধুরী সাহেব জানলে আমাদের হাসপাতাল বন্ধ করে দেবেন। মেহের এক কোণায় দাঁড়িয়েছিল। ডিনের কথাগুলো তার কানে যেন বোমার মতো ফাটে। চৌধুরী সাহেব? আমজাদ চৌধুরী? চৌধুরী গ্রুপের চেয়ারম্যান? নয়ন তার ছেলে? মেহেরের মাথা ঘুরতে থাকে। পিওর সে ব্ল্যাক কার্ডের কথা, সেই সুইজারল্যান্ডের ওষুধ সব এখন দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাচ্ছে। সে দেয়ালে ভর দিয়ে দাঁড়ায়। হঠাৎ হাসপাতালের মেন এন্ট্রান্সে একটা শোরগোল পড়ে যায়। কালো স্যুটেড বুটের বডিগার্ডরা দুই ভাগে ভাগ হয়ে রাস্তা করে দেয়। তাদের মাঝখান দিয়ে হেঁটে আসেন আমজাদ চৌধুরী। তার চোখে মুখে দুশ্চিন্তা আর রাগ। তার ঠিক পেছনেই কোটটাই পরে ক্লিন শেভ করা এক ভদ্রলোক আসছেন। মেহের তাকে দেখা মাত্রই চিনতে পারে। তিনি মকবুল চাচা। বসতে সেই কাশতে থাকা অসুস্থ মকবুল চাচা আজ দামি স্যুট পরে আমজাদ চৌধুরীর পাশে হাঁটছেন। তিনি আসলে আমজাদ চৌধুরীর প্রধান বাটলার এবং নয়নের বিশ্বাসভাজন কেয়ারটেকার। মকবুল আমজাদ চৌধুরীকে বলেন, স্যার, ছোট সাহেব ওটিতে। ডাক্তাররা বলছে মাথায় আঘাত পেয়েছে। কার এত বড় সাহস আমার ছেলের গায়ে হাতে? আমি পুরো ঢাকা শহর চালিয়ে দেব। ডিন, আমার ছেলের যদি কিছু হয়, এই হাসপাতাল আমি মাটির সাথে মিশিয়ে দেব। মেহের স্থবির হয়ে দাঁড়িয়ে থাকে। তার পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। সে বুঝতে পারে সে এতদিন যাকে ফকিন্নি ছোট লোক বলে অপমান করেছে, সে আসলে এই শহরের রাজপুত্র। সে শুধু ছদ্মবেশে ছিল। রায়হানের মতো কাপুরুষের জন্য সে নয়নের মতো হীরাকে চিনতে পারেনি। মকবুল চাচা করিডোর দিয়ে যাওয়ার সময় মেহেরকে দেখতে পান। তিনি থমকে দাঁড়ান। আমজাদ চৌধুরীও দাঁড়ান। স্যার, এই সেই মেহের। ছোট সাহেব একেই বাঁচাতে গিয়ে। আমজাদ চৌধুরী মেহেরের দিকে তাকান। তার দৃষ্টিতে কৃতজ্ঞতা নেই, আছে ভৎসনা। তুমি সেই মেয়ে যার জন্য আমার ছেলে রাজপ্রাসাদ ছেড়ে বস্তিতে ছিল, যার জন্য আজ ও মৃত্যুর মুখে। চলে যাও এখান থেকে। আমার ছেলের আশেপাশে যেন তোমাকে আর না দেখি। আর যদি আমার ছেলের কিছু হয়, তুমি পৃথিবীর যেখানেই থাকো না কেন, আমি তোমাকে খুঁজে বের করে তোমাকে শেষ করে দেব। আমজাদ চৌধুরী গটগট করে চলে যান। মেহের ফ্লোরে বসে পড়ে। তার চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। অনুশোচনার আগুনে সে পুড়ছে। আমি কি করলাম? আমি একজন ফেরেশতাকে পাথর ভেবে ছুঁড়ে ফেলে দিয়েছি। নয়ন, আমাকে মাফ করে দাও প্লিজ। কিন্তু ওটের লাল বাতি তখনও জ্বলছে। এখন প্রশ্ন হলো, রাজপুত্র কি ফিরে আসবে? আর ফিরে এলেও সে কি মেহেরকে ক্ষমা করবে? সকাল 9:15। সারা রাত হাসপাতালের ঠান্ডা করিডোরের স্টিলের চেয়ারে বসেছিল মেহের। তার পরনের সাদা জামাটায় এখনো শুকিয়ে যাওয়া রক্তের দাগ লেগে আছে, নয়নের রক্ত। তার চুলগুলো এলোমেলো, চোখের কাজল লেপটে গিয়ে একাকার।
গত 12 ঘন্টায় সে এক ফোঁটা পানিও খায়নি। তার শুধু মনে হচ্ছে ভেতরের ওই মানুষটা যদি চোখ না মেলে তাহলে তার বেঁচে থাকার আর কোনো মানে নেই। এদিকে ভিআইপি কেবিনের সামনে দুজন বিশালদেহী বডিগার্ড দাঁড়িয়ে আছে পাথরের মতো। মেহের ধীর পায়ে তাদের দিকে এগিয়ে যায়। ভাইয়া প্লিজ আমাকে একবার যেতে দিন। ডাক্তার তো বের হলেন, উনি বললেন জ্ঞান ফিরেছে। আমি শুধু এক নজর দেখবো ওকে। সরি ম্যাম, স্যারের কড়া অর্ডার, ফ্যামিলি মেম্বার ছাড়া কেউ ভিতরে অ্যালাউড না। আমি ফ্যামিলি না, কিন্তু আমি ওর ফ্রেন্ড। ও আমাকে বাঁচাতে গিয়েই তো আঘাত পেল। প্লিজ ভাইয়া আমাকে একবার দেখতে দিন। মানুষের কি দয়া মায়া নেই? ও আমার জন্য এই অবস্থা। মেহেরের গলা ধরে আসে কান্নায়। সে দরজার হাতল ধরার চেষ্টা করে, বডিগার্ড হাত দিয়ে তাকে আটকে দেয়। ম্যাম, সিন ক্রিয়েট করবেন না। চৌধুরী সাহেব দেখলে আমাদের চাকরি থাকবে না, সরে দাঁড়ান। চৌধুরী সাহেব জানুক, আমি তাকেই বলবো। তোমরা জানো না আমি কে? আমি মেহের। আমাকে আটকাচ্ছ তোমরা? সাহস কি করে হয়? ঠিক তখনই কেবিনের দরজা খুলে যায়। ভেতর থেকে বেরিয়ে আসেন মিস্টার জামান, ননের বাবার পিএ। তার পরনে কেতাদরস্ত স্যুট, চোখে মুখে কর্পোরেট গাম্ভীর্য। তিনি মেহেরকে দেখে চশমাটা ঠিক করেন। কি হয়েছে এখানে? এত হইচই কিসের? জামান আঙ্কেল, আপনি তো আমাকে চিনেন। প্লিজ ওদের বলুন আমাকে ঢুকতে দিতে। নয়ন কেমন আছে? মিস মেহের, আপনার গলার স্বর নিচু করুন। এটা হসপিটাল, মাছের বাজার না। ছোট সাহেব এখানে রেস্টে আছেন। আমি শুধু দেখতে চাই ও বেঁচে আছে কিনা। আমাকে দূর থেকে হলো দেখতে দিন। ওনার জ্ঞান ফিরেছে, উনি বিপদমুক্ত, কিন্তু উনি আপনার সাথে দেখা করতে চান না। মিথ্যা কথা। নয়ন এটা বলতেই পারে না। ও আমার জন্য নিজের জান বাজিয়ে রেখেছে। ও আমাকে দেখতে চাইবে না কেন? সেটা ছিল গতকাল রাতের কথা। তখন উনি ছিলেন আপনার ভার্সিটির সাধারণ এক নয়ন, আর আজ উনি চৌধুরী এম্পায়ারের একমাত্র ওয়ারিশ, ফিউচার সিও। ওনার লেভেলের মানুষের সাথে দেখা করতে অ্যাপয়েন্টমেন্ট লাগে। মিস মেহের, আপনার কাছে কি অ্যাপয়েন্টমেন্ট লেটার আছে? লেবেল? লেবেল? লেবেলের কথা বলছেন? আমি মেহের। আমার বাবা? আপনার বাবা আশরাফ সাহেবের টোটাল নেটওয়ার্ক চৌধুরী গ্রুপের 1 মাসের টার্ন ওভারের সমানও না, তাই স্ট্যান্ডার্ডের ভয় দেখাবেন না। আর শুনুন, জামান তার কোটের পকেট থেকে একটা চেক বই বের করেন। সেখানে আগে থেকেই সাইন করা ছিল। তিনি চেকটা ছিঁড়ে মেহেরের দিকে বাড়িয়ে দেন। স্যার বলেছে কাল রাতে আপনাকে বাঁচাতে গিয়ে ওনার অনেক বড় লস হয়েছে। ওনার সময়ের মূল্য অনেক, আর উনি আহত হওয়া আমাদের শেয়ার মার্কেটের প্রভাব পড়েছে। তবুও যেহেতু আপনি ওনার ক্লাসমেট ছিলেন, এই নিন 50 লাখ টাকার চেক। এটা আপনার এই জামান নষ্ট হওয়ার আর ভার্সিটির প্রথম দিনে জামা নষ্ট হওয়ার ক্ষতিপূরণ, আর ওনাকে বিরক্ত না করার ফি। কি? মেহের চেকটার দিকে তাকায়। টাকার অঙ্কটা তার চোখে ঝাপসা হয়ে আসে। সে বিশ্বাস করতে পারছে না নয়ন তার সাথে এটা করতে পারে। নয়ন আমাকে টাকা দিচ্ছে? ও ভাবলো আমি টাকার জন্য এসেছি। ভুল ভাবেননি তো? আপনারা তো এতদিন ওকে গরিব ভেবে লাথি মেরেছেন, আজ বড়লোক জেনে দরজায় দাঁড়িয়ে আছেন। একে টাকার লোভ ছাড়া আর কি বলবো? মেহেরের শরীর রাগে আর অপমানে কাঁপতে থাকে। সে বুঝতে পারছে নয়নকে করা প্রত্যেকটা অপমানের প্রতিশোধ সে নিচ্ছে। মেহের ছোঁ মেরে চেকটা জামানের হাত থেকে নেয়, তারপর টুকরো টুকরো করে ছিঁড়ে জামানের মুখের উপর ছড়ে মারে। কে বলুন আপনার ছোট সাহেবকে? মেহের টাকা চেনে, কিন্তু টাকার কাছে বিক্রি হয় না। আমি এখানে ভালোবাসার কাঙ্গাল হয়ে এসেছিলাম, টাকার ভিখারি হয়ে না। আমি চললাম, কিন্তু বলে দেবেন এই অপমানের জবাব আমি ভালোবাসা দিয়ে দেব। মেহের আর এক মুহূর্ত দাঁড়ায় না। সে উল্টো দিকে ঘুরে দৌড়ে চলে যায়। তার চোখের জল গড়িয়ে পড়ছে। আজ সে বুঝতে পারছে গরিব সেজে থাকা নয়ন সে দিনের পর দিন যে অপমান করেছে তার যন্ত্রণা কতটা তীব্র ছিল। আজ সে নিজের টাকায় নিজের স্ট্যাটাসে নিজেই অপমানিত। পরদিন দুপুর 12:30, রয়্যাল ইউনিভার্সিটি ক্যাম্পাস মেইন ফিল্ড। মেহেরাজ ভার্সিটি এসেছে। তার চোখে মুখে কোনো মেকআপ নেই, চুলগুলো সাধারণ একটা পনিটেল করা।
তাকে খুব বিধ্বস্ত দেখাচ্ছে। ক্যাম্পাসের সবাই তাকে দেখে ফিসফিস করছে। কাল রাতের ঘটনা কেউ জানে না, কিন্তু মেহেরের এই অবস্থা দেখে সবাই অবাক। রায়হান দূর থেকে মেহেরকে দেখে দৌড়ে আসে, তার হাতে এক তোড়া গোলাপ। সে ভাবছে মেহের হয়তো এখনো জানে না যে সে কাল রাতে পালিয়েছিল। বেবি, থ্যাংক গড তুমি ঠিক আছো। আমি তো টেনশনে মরেই যাচ্ছিলাম। কাল রাতে আমি পুলিশ ডাকতে একটু দূরে গিয়েছিলাম, ফিরে এসে দেখি তুমি নেই। মেহের কোনো কথা বলে না, সে চুপচাপ রায়হানের দিকে তাকিয়ে থাকে। রায়হান হাসার চেষ্টা করে। কি হলো, কথা বলছো না কেন? আর ওই বস্তির ছেলেটা কোথায়? ও কি মরে টরে গেছে নাকি? আপদ বিদায় হলেই ভালো। মেহেরের চোয়াল শক্ত হয়ে যায়। বস্তির ছেলে শব্দটা তার কানের তীরের মতো বিঁধল। সে এক পা এগিয়ে যায়। রায়হান, তুই জানিস তুই কি? কি বেবি, তোমার হিরো? চটাস করে একটা শব্দ হলো। দুপুরের ক্যাম্পাসে চরের শব্দটা প্রতিধ্বনিত হয়। রায়হান গালে হাত দিয়ে ছিটকে পিছিয়ে যায়। হাতের গোলাপগুলো রাস্তায় পড়ে যায়। আশেপাশে সব স্টুডেন্ট থমকে দাঁড়ায়। পিনপতন, নীরবতা। মেহের, আর ইউ ম্যাড? সবার সামনে তুই আমাকে মারলি? মেরেছি কারণ তুই একটা জানোয়ারের চেয়ে অধম। তুই পুলিশ ডাকতে যাসনি রায়হান, তুই নিজের জান বাঁচাতে লেজ গুটিয়ে পালিয়েছিলি। আমাকে ওই গুন্ডাদের হাতে ছেড়ে দিয়ে তুই পালিয়েছিলি। না মানে, ওরা তো অনেকজন ছিল, আমি কি করতাম? কি করতে? হ্যাঁ, সেটা ওই খ্যাত ছেলেটা দেখিয়ে দিয়েছে, যাকে আমরা রোজ অপমান করতাম, যাকে নিয়ে তুই জুতো পরিষ্কার করতে চেয়েছিস। সেই নয়ন একা 5 জনের সাথে লড়েছে, নিজের রক্ত দিয়ে আমাকে বাঁচিয়েছে। আর তুই একটা কাপুরুষের মতো পালিয়ে গেলি। তুই ওই ফকিন্নিটার জন্য আমাকে কথা শোনাচ্ছিস? ও তোকে বাঁচিয়েছে তো কি হয়েছে? ও তো আমাদের সার্ভেন্ট হওয়ার যোগ্য। মুখ সামলে কথা বল। ওই ফকিন্নি ছেলেটা কে জানিস? ও চৌধুরী গ্রুপের একমাত্র মালিক, আমজাদ চৌধুরীর ছেলে। তোর মতো 100টা রায়হানকেও ও ব্রেকফাস্টে চিবিয়ে খেতে পারে। রায়হানের চোখ কপালে ওঠে। ক্যাম্পাসের সবাই বিস্ময়ে একে অপরের দিকে তাকাতে থাকে। কি, নয়ন চৌধুরী গ্রুপের মালিক? মিথ্যা কথা, ও তো বস্তিতে থাকে। সেটাই ওর মহত্ব। ও মাটির মানুষ হতে চেয়েছিল। আর আমি তোর মতো একটা গোল্ড ডিগারের পাল্লায় পড়ে হীরাকে চিনতে ভুল করেছি। তোর সাথে আমার সব রিলেশন আজ থেকে শেষ। আর কখনো আমার সামনে আসবি না। গেট লস্ট। মেহের শোন প্লিজ। শুনলি না? গেট লস্ট। মেহের চিৎকার করে ওঠে। রায়হান অপমানিত হয়ে এদিক ওদিক তাকায়, তারপর মাথা নিচু করে ভিড় ঠেলে চলে যায়। মেহের মাঠের মাঝখানে একা দাঁড়িয়ে থাকে, তার চোখ দিয়ে পানি পড়ছে। তার মনে এখন একটাই নাম, নয়ন। এভাবেই ধীরে ধীরে 1 মাস পার হয়ে যায়। একদিন সকাল 11টা, রয়্যাল ইউনিভার্সিটি অডিটোরিয়াম। গত 1 মাসে অনেক কিছু বদলে গেছে। নয়ন হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে, কিন্তু ভার্সিটিতে আসেনি। চৌধুরী সাহেব ছেলেকে বুকে জড়িয়ে ধরেছিলেন। নয়ন তার বাবার কাছে শুধু একটা শর্ত দিয়েছিল, সে কোম্পানিতে চয়ন করবে, কিন্তু তার নিজের শর্তে। সে সাধারণ মানুষের জন্য কাজ করবে। চৌধুরী সাহেব রাজি হয়েছেন। আর এদিকে রায়হান কয়েকবার চেষ্টা করেছে মেহেরের কাছে আসার, কিন্তু মেহের প্রতিবারই ইগনোর করেছে। আর মেহের গত 1 মাসে পুরোপুরি পাল্টে গেছে। আজ ভার্সিটিতে চৌধুরী স্কলারশিপ প্রোগ্রামের উদ্বোধন। প্রধান অতিথি হিসেবে আসছেন চৌধুরী গ্রুপের নতুন সিইও। পুরো ক্যাম্পাস সাজানো হয়েছে, অডিটোরিয়াম কানায় কানায় পূর্ণ। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে সেই নয়নকে দেখার জন্য। মেহের বসেছে অডিটোরিয়ামের একদম পেছনের সারিতে। গত 1 মাসে সে নয়নের সাথে দেখা করার অনেক চেষ্টা করেছে, কিন্তু চৌধুরী ভিলার গেট তার জন্য বন্ধ ছিল। আজ সে দূর থেকে হলেও তাকে দেখতে চায়। মাইকে ঘোষণা হয়, Ladies and gentlemen, please welcome the youngest business tycoon of the country, Mr. Noyon Choudhury. স্টেজের পর্দা সরে যায়। স্পটলাইট পড়ে এন্ট্রান্সের দিকে।
নয়ন প্রবেশ করে, কিন্তু এ নয়ন সেই তেল চপচপে চুলের ঢোলা শার্ট পরা নয়ন নয়। তার পরনে ইতালিয়ান কাট নেভি ব্লু থ্রি পিস স্যুট, যা তার শরীরের সাথে পারফেক্টলি ফিট করেছে। চুলগুলো জেল দিয়ে ব্যাক ব্রাশ করা, চোখে রিমলেস চশমা, হাতে রোলেক্স ঘড়িটা স্পটলাইটে ঝিলিক দিচ্ছে। তার হাঁটার মধ্যে এমন এক আভিজাত্য আর দম্ভ যে মনে হচ্ছে পুরো পৃথিবীটা তার পায়ের নিচে। তার পেছনে 4 জন বডিগার্ড এবং পিয়ে জামান। নয়ন সোজা পোডিয়ামে গিয়ে দাঁড়ায়। সে চশমাটা একটু ঠিক করে অডিয়েন্সের দিকে তাকায়। তার দৃষ্টিতে কোনো আবেগ নেই, শুধুই বরফের মতো শীতলতা। গুড মর্নিং এভরিওয়ান। মেরিট ইজ নট সামথিং ইউ বাই উইথ ইউর ফাদার্স মানি, মেরিট ইজ আর্নড। আজ আমি এখানে এসেছি তাদের সম্মান জানাতে, যারা লড়াই করে উঠে এসেছে, যারা জানে খিদে কি জিনিস আর অপমান কি জিনিস। নয়নের প্রতিটি কথা যেন মেহেরের বুকে গিয়ে বিচ্ছে। মেহের এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এই সেই ছেলে যে তার জন্য ঝালমুড়ি নিয়ে দাঁড়িয়ে থাকতো। স্পিচ শেষ হয়, করতালিতে ফেটে পড়ে অডিটোরিয়াম। নয়ন স্টেজ থেকে নেমে ভিআইপি এক্সিটের দিকে যাচ্ছে। যাওয়ার পথে সে করিডোর দিয়ে হাঁটছে, যেখানে সাধারণ ছাত্রছাত্রীরা দাঁড়িয়ে আছে। মেহের আর নিজেকে ধরে রাখতে পারে না। সে ভিড় ঠেলে সামনে চলে আসে। নয়ন। নয়ন থমকে দাঁড়ায়। তার বডিগার্ডরা মেহেরকে আটকাতে যায়, কিন্তু নয়ন হাত তুলে তাদের থামায়। সে ধীরে ধীরে মেহেরের দিকে ঘোরে, সানগ্লাসটা একটু নামিয়ে মেহেরের চোখের দিকে তাকায়। মেহেরের চোখ আশায় চিকচিক করছে। সে ভাবে নয়ন হয়তো তাকে চিনবে। এক্সকিউজ মি, ডু আই নো ইউ? নয়ন, আমি মেহের। তুমি আমাকে চিনতে পারছো না? ওই রাতের কথা। সরি মিস, আমি প্রতিদিন 1000টা মানুষের সাথে ডিল করি, সবার নাম মনে রাখা আমার পক্ষে সম্ভব না। জামান, চলো, আমার মিটিং আছে। নয়ন মেহেরকে সম্পূর্ণ অপরিচিতের মতো ইগনোর করে সামনে এগিয়ে যায়। মেহের স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। নয়নের গায়ের দামি কোলনের গন্ধ তাকে পাশ কাটিয়ে চলে যায়। তুমি চিনতে পারছো না নয়ন, নাকি চিনতে চাইছো না? এত অভিমান তোমার, এইভাবে প্রতিশোধ নিচ্ছ? মেহেরের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকে। সে বুঝতে পারে তার অহংকারের দেয়াল ভেঙে নয়ন এখন এক দুর্ভেদ্য দুর্গ তৈরি করেছে, যেখানে প্রবেশ করা প্রায় অসম্ভব। এভাবেই আরও 2 দিন পর রাত 9:30 চৌধুরী ভিলার মেইন গেট, গুলশান। আকাশের মুখ ফাটছিল সারাদিন। এখন মুষলধারে বৃষ্টি নামছে। ঢাকার রাস্তাঘাট পানিতে ডুবে যাচ্ছে। চৌধুরী ভিলার বিশাল গেটের বাইরে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, মেহের। তার কোনো ছাতা নেই। সে কাকভেজা হয়ে গেটের গিরিল ধরে দাঁড়িয়ে আছে। সিকিউরিটি গার্ড কেবিনে বসে আছে। সে মেহেরকে ঢুকতে দিচ্ছে না। ম্যাম, চলে যান, স্যার দেখা করবেন না, বৃষ্টিতে ভিজে অসুখ হবে। হোক অসুখ, আমি মরতে রাজি আছি, কিন্তু নয়নের ক্ষমা না নিয়ে আমি যাব না। তুমি ওকে খবর দাও। দোতলার বিশাল বারান্দায় নয়ন দাঁড়িয়ে আছে, হাতে কফির মগ। সে কাচের দেয়াল ভেদ করে নিচে গেটের দিকে তাকিয়ে আছে। রাস্তার ল্যাম্পপোস্টের আলোয় মেহেরকে দেখা যাচ্ছে। বৃষ্টিতে ভিজে সে কাঁপছে। নয়নের বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। যে মেয়েটা গায়ে একটু ময়লা লাগলে চিৎকার করত, সে আজ এই নোংরা বৃষ্টির পানিতে দাঁড়িয়ে আছে শুধু তার জন্য। কেন করছো মেহের? কেন আমাকে দুর্বল করছো? আমি তোমাকে মাফ করে দিলেও আমার মায়ের আত্মা কি শান্তি পাবে? এই অহংকারই তো আমার মাকে কেড়ে নিয়েছিল। নয়ন ফিরে যেতে চায়, কিন্তু পারে না। সে ইন্টারকমে কল দেয়। মকবুল চাচা, ওনাকে ভিতরে নিয়ে আসো, আর বেশিক্ষণ থাকলে মরে যাবে মেয়েটা। কিছুক্ষণ পর মকবুল চাচা ছাতা মাথায় নিয়ে মেহেরকে নিয়ে ড্রয়িং রুমে ঢোকেন। মেহেরের সারা শরীর দিয়ে পানি ঝরছে। এসি রুমের ঠান্ডায় সে ঠকঠক করে কাঁপছে। মকবুল চাচা তাকে একটা তোয়ালে দেন। নয়ন সোফায় বসে আছে। সে মেহেরের দিকে তাকাচ্ছে না। তার হাতে একটা বিজনেস ম্যাগাজিন। নয়ন,
ম্যাগাজিনটা বন্ধ করে। সে উঠে মেহেরের সামনে গিয়ে দাঁড়ায়। তার দৃষ্টি কঠোর। কি চাও মেহের? টাকা? চেকটা ছিঁড়ে ফেলেছিলে শুনলাম। আরও বেশি অ্যামাউন্ট লাগবে? ওকে, তুমি যাও, কিছুক্ষণ পরে আমি চেক পাঠিয়ে দেবো। টাকা না নয়ন, আমাকে আর ছোট করো না। আমি ভিখারির মতো তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। আমি জানি আমি অনেক অন্যায় করেছি, তোমাকে চিনতে পারিনি, তোমাকে অপমান করেছি, কিন্তু বিশ্বাস করো, ওই রাতে যখন তোমাকে রক্তমাখা অবস্থায় দেখলাম, আমার সব অহংকার ধুয়ে গেছে। আমি শুধু তোমাকেই চাই। কাকে চাও? এই নয়ন চৌধুরীকে, যে দেশের টপ সিইও, যার বাবার 1000 কোটি টাকা আছে? মেহের, তুমি যদি আমাকে ভালোবাসতে, তবে সেই ছেঁড়া জামা পরা, তেলের গন্ধ মাখা নয়নকেও ভালোবাসতে, কিন্তু তুমি গরিব নয়নকে ঘৃণা করতে। আর এখন বড়লোক নয়নের কাছে এসেছো, ক্ষমা চাইছো? এটা কি ভালোবাসা নাকি টাকার প্রতি মোহ? তুমি এখন আমার স্ট্যাটাস দেখে এসেছো, আমাকে দেখা নয়। না নয়ন, আল্লাহর কসম, বিশ্বাস করো, আমি ওই রাতে হাসপাতালে যখন তোমাকে রক্তমাখা অবস্থায় দেখেছি, তখনই আমি হেরে গেছি। টাকা না, আমি ওই নয়নকেই চাই, যে আমার জন্য জান দিতে পারে। তুমি যদি আজ আবার ওই বস্তিতে ফিরে যাও, আমি তোমার সাথে যাব। আমি সব ছেড়ে দিতে রাজি আছি, আমাকে একবার সুযোগ দাও। মেহের নয়নের হাতটা ধরার চেষ্টা করে। নয়ন এক পা পিছিয়ে যায়। সুযোগ? জীবন কি ভিডিও গেমে মেহের, যে রেস্টার্ট দিলেই সব ঠিক হয়ে যাবে? আমার বুকেও রক্তকরণ হয়েছে। তুমি যখন আমার 5 টাকার গিফটটা সুইমিং পুলে ফেলে দিয়েছিলে, তখন আমার মনটাও ভেঙে গিয়েছিল। ভাঙা কাজ কি আর জোড়া লাগে? লাগে নয়ন, ভালোবাসার আঠা দিয়ে সব জোড়া লাগে। আমাকে তাড়িয়ে দিও না, আমি মরে যাব। নয়ন জানালার দিকে মুখ ঘুরিয়ে নেয়। বাইরের বৃষ্টির দিকে তাকিয়ে সে দীর্ঘশ্বাস ফেলে। দেরি হয়ে গেছে মেহের, অনেক দেরি হয়ে গেছে। ড্রাইভার তোমাকে বাড়ি পৌঁছে দেবে। আর কখনো এখানে এসো না, আমি দুর্বলতা পছন্দ করি না। আমি যাব না, তুমি যতক্ষণ না আমাকে ক্ষমা করবে, আমি এই ফ্লোরেই বসে থাকব। মেহের ফ্লোরে হাঁটু গেড়ে বসে পড়ে। সে কান্না করতে করতে নয়নের পায়ের দিকে তাকায়। নয়ন চোয়াল শক্ত করে দাঁড়িয়ে থাকে। বাইরের বজ্রপাতের শব্দ হয়। ঘরের ভেতরের পরিবেশ বাইরের ঝড়ের চেয়েও থমথমে। দুটি হৃদয় এত কাছে, তবু যোজন যোজন দূরে। মেহের আচমকা ঝাঁপিয়ে পড়ে নয়নের পা দুটো শক্ত করে জড়িয়ে ধরে। নয়ন চমকে গিয়ে পা ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু মেহেরের সেই আলিঙ্গনে যেন 1000 বছরের আকুতি মিশে আছে। সে নয়নের হাঁটুতে মুখ গুজে ডুকরে কেঁদে ওঠে। আমাকে পায়ে ঠেলো না নয়ন, আমি জানি আমি এই পায়ের যোগ্য না। আমি সেই মেহের যে তোমার ছায়াকেও ঘৃণা করত, কিন্তু আজ দেখো সেই মেহের তোমার পায়ের কাছে গড়াগড়ি খাচ্ছে। আমার সব অহংকার, সব দম্ভ ওই হসপিটালে করিডোরে তোমার রক্তের সাথে ধুয়ে গেছে নয়ন। আমি মরে গেছি, সেই অহংকারী মেহের মরে গেছে। এখন যে বেঁচে আছে সে শুধু তোমার। আমাকে দয়া করো না, আমাকে ভিক্ষা দাও, তোমার ক্ষমার ভিক্ষা। মেহের, ছাড়ো, কি করছো এসব? পাগল হয়ে গেছো তুমি? হ্যাঁ, পাগল হয়ে গেছি। তুমি জানতে চাও না কেন আমি এসেছি? তুমি ভাবছো আমি তোমার ওই রাজপ্রাসাদ দেখে এসেছি? বিশ্বাস করো নয়, তুমি যদি আজ আবার সেই ভাঙা রিকশায় চড়তে, আমি তোমার সাথে সেই ভাঙা রিকশায় চড়ে সারা জীবন কাটিয়ে দিতাম। রায়হান আমাকে গুন্ডাদের মুখে ফেলে পালিয়েছিল, আর তুমি নিজের জীবন বাজি রেখেছিলে। সেই দিন আমি চিনেছি কে রাজা আর কে প্রজা। তোমার ওই 5 টাকার ঝালমুড়ির দাম আমার বাবার কোটি টাকার চেয়েও বেশি। আমি বুঝিনি, আমি অন্ধ ছিলাম নয়। প্লিজ আমাকে আরেকবার সুযোগ দাও। তুমি যদি বলো আমি সবার সামনে কান ধরে মাপ চাইব, ভার্সিটির মাঠে গায়ে। তুমি যদি বলো আমি এই বাড়ির ঘর সব ছেড়ে তোমার দাসী হয়ে থাকবো, তবু আমাকে অচেনা বলো না। তোমার ওই নীরবতা আমাকে জ্যান্ত মেরে ফেলছে।
মেহেরের কান্নাজড়িত চিৎকারে ঘরের বাতাস ভারী হয়ে ওঠে। তার চোখের জল নয়নের দামি ট্রাউজার ভিজিয়ে দিচ্ছে। নয়নের হাত মুষ্টিবদ্ধ হয়ে যায়। তার খুব ইচ্ছে করে মেহেরের টেনে তুলে বুকে জড়িয়ে ধরতে। তার ভেতরের প্রেমিক সত্তা চিৎকার করে বলছে ওকে মাফ করে দে, কিন্তু মায়ের মৃত্যুর স্মৃতি আর অপমানের দগদগে ঘাতাকে থামিয়ে দেয়। নয়ন নিজেকে শক্ত করে। সে জোর করে নিজের পা মেহেরের হাত থেকে ছাড়িয়ে নেয় এবং কয়েক পা পিছিয়ে যায়। চোখের পানি দিয়ে সব পাপ ধোয়া যায় না মেহের। তুমি বলছো তুমি বদলে গেছো, কিন্তু আমার মনে হচ্ছে এটা তোমার নতুন কোনো জেদ। মেহের চৌধুরী যা চায় তা পায়, তাই না? আগে আমাকে ঘৃণা করতে চাইতে, এখন আমাকে পেতে চাও। কিন্তু আমি কোনো খেলনা নই যে চাইলেই ছুঁড়ে ফেলবে, আবার চাইলেই ঘুরিয়ে নেবে। জামায় তেলের দাগ লাগলে ধোয়া যায়, কিন্তু মনে অপমানের দাগ লাগলে সেটা সহজে যায় না। তুমি চাও। আমার এখন কারো ভালোবাসার দরকার নেই। আমার একা থাকাই অভ্যাস হয়ে গেছে। আর সবথেকে বড় কথা, আমার বাবার কথাই ঠিক ছিল, গরিব হলে কেউ দাম দেয় না। আমি সেই দামটাই কিনতে গিয়েছিলাম, বাট আফসোস আমি বলছিলাম। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি বাবার কথা মতোই এই রাজপ্রাসাদে থাকবো, কিন্তু একা। নয়ন, তুমি এত পাষাণ কবে হলে? আমাকে এভাবে মেরে ফেলো না। যেদিন তুমি আমার ভালোবাসার সুইমিং পুলে ফেলে দিয়েছিলে, সেদিন এই পাষাণ নয়নের জন্ম হয়েছিল। মকবুল চাচা, ওনাকে গাড়িতে তুলে দিয়ে আসো এখনই। নয়ন আর এক মুহূর্ত দাঁড়ায় না। সে দ্রুত পায়ে সিঁড়ি দিয়ে দোতলায় উঠে যায়। একবারের জন্য পিছনে ফিরে তাকায় না। মেহের ফ্লোরে পড়ে থাকে। তার কান্না প্রসাদের দেয়ালে প্রতিধ্বনিত হতে থাকে। সে বুঝতে পারে কাঁচ ভাঙলে জোড়া লাগলেও দাগটা থেকেই যায়। রাত 1:15। এদিকে তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া একটি পরিত্যক্ত ওয়ারহাউস। জায়গাটা ঘুটঘুটে অন্ধকার। শুধু ছাদ থেকে ঝুলে থাকা একটা পুরনো বাল্বের আলো কাঁপছে। রায়হান একটা কাঠের ক্রেটের উপর বসে আছে। সে রাগে ফুঁসছে। তার সামনে ছায়ার মধ্যে দাঁড়িয়ে আছেন এক মধ্যবয়স্ক লোক। তার হাতে সিগার। ইনি মিস্টার খন্দকার, চৌধুরী গ্রুপের অন্যতম ডিরেক্টর এবং আমজাদ চৌধুরীর গোপন শত্রু। কি হে ছোকরা, প্রেমিকের হাতে মার খেয়ে খুব জ্বলছে, তাই না? জ্বলছে মানে? ওই মেহেরের জন্য আমি আমার সব প্রেস্টিজ হারিয়েছে। পুরো ভার্সিটি আমার দিকে তাকিয়ে হাসে এখন। আমি প্রতিশোধ চাই। মেহেরকে আমি ধ্বংস করে দিতে চাই। আরে তোর বোকা, মেয়েরকে ধ্বংস করে গেলাম। আমাদের টার্গেট তো নয়ন। ওই ছেলেটা যদি সিও চেয়ারে বসে, আমাদের সব 2 নম্বরই কারবার বন্ধ হয়ে যাবে। ও খুব চালাক। বস্তিতে থেকে ও আমাদের কোম্পানির ভেতরে সব খবর জেনে গেছে। আমার গাঞ্জার ব্যবসা বন্ধ হয়ে গেলে শেষ হয়ে যাবে। বস্তিতে আমার সব ক্লায়েন্টকে সে চিনে ফেলেছে। কিন্তু আমি কি করব? নয়ন তো এখন পাওয়ারফুল। ওর কাছে আমি মশা। মশাই তো ডেঙ্গু ছড়ায়। শোন, নয়ন মেয়েরকে ভালোবাসে, এটা ওর দুর্বলতা। তুই মেয়েরকে টোপ হিসেবে ব্যবহার কর। কিভাবে? ও তো এখন আমার ছায়াও দেখে না, আমাকে ব্ল্যাক লিস্টে ফেলে দিয়েছে। ভালোবাসার মানুষের জন্য মেয়েরা সব করতে পারে। নয়নের ফোন থেকে একটা ফেক মেসেজ পাঠা, বল শেষবারের মতো দেখা করতে চায়। মেয়ের আসবেই, আর যখন আসবে তখন আমরা মেয়েরকে কিডন্যাপ করব। নয়ন খবর পাবে, ও ছুটে আসবে, আর তখন ব্যাস, খেলা শেষ। আমরা রটিয়ে দেবো অ্যাক্সিডেন্ট হয়েছে, প্রেমের বলি। রায়হান একটু ভাবে। তার মুখে ক্রূর হাসি ফুটে ওঠে। চমৎকার প্ল্যান। মেহেরও সাইজ হবে, নয়নও শেষ হবে। বস, আমি রাজি। এদিকে পরের দিন সন্ধ্যা 7টায় চৌধুরী ভিলা নয়নের গোপন স্টাডি রুম। বিশাল লাইব্রেরি রুম। বইয়ের তাকে হাজার হাজার বই। নয়ন একটা আরাম কেদারায় বসে আছে। তার হাতে একটা পুরনো ডায়েরি এবং তার মায়ের একটা সাদা কালো ছবি। জানালা দিয়ে অস্তগামী সূর্যের আলো এসে পড়েছে তার মুখে। মকবুল চাচা ট্রে হাতে চা নিয়ে ঢোকেন। তিনি দেখেন নয়নের চোখে জল। বাবা, আর কতদিন এই পুরনো ডায়েরি নিয়ে বসে থাকবি? অতীতকে আঁকড়ে ধরে কি বাঁচা যায়? অতিথি তো আমাকে বাঁচিয়ে রেখেছে চাচা। মা চলে গেছে, কিন্তু এই
ডায়েরির প্রতিটা পাতায় মা বেঁচে আছে। কাল রাতে মেয়েটা মেহের কত কাঁদলো বৃষ্টির মধ্যে। তুই কি একটু বেশি কঠোর হচ্ছিস না? ও তো সত্যি বদলে গেছে মনে হয়। চাচা, আমি তো ওকে কষ্ট দিতে চাই না। আমার বুকের ভেতরে যে কি পরিমাণ পুড়ছে সেটা কাউকে বোঝাতে পারবো না, কিন্তু আমার জীবনটা তো নিরাপদ না। আমার মায়ের মৃত্যুর কথা মনে আছে আপনার? মনে থাকবে না? সেই অভিশপ্ত দিন। মা অসুস্থ ছিল, কিন্তু ভিআইপি প্রোটোকলের কারণে রাস্তায় জ্যামে অ্যাম্বুলেন্স আটকে ছিল। মানুষ ভাবতো বড়লোকদের গাড়ির জন্যই জ্যাম হয়, অথচ সেদিন আমার বাবার গাড়ি বহর তার বিদেশি মেহমানদের রিসিভ করার জন্য এয়ারপোর্ট যাচ্ছিল। পুলিশ রাস্তা বন্ধ করে রেখেছিল। মা গাড়ির ভিতরে ছটফট করে মরছে, আর বাবা তখন ডিল সাইন করতে ব্যস্ত। মা মৃত্যুর আগে আমার হাত ধরে বলেছিল, নয়ন, তুই বড় হয়ে টাকার পাহাড় করিস না, মানুষের মন বুঝিস, সাধারণ মানুষের কষ্ট বুঝিস। সেই কথাটা আমার কানে এখনো বাজে যাচ্ছে। তাই বলে তুই নিজের জীবনটা এভাবে নষ্ট করবি? নষ্ট না চাচা, আমি জীবনটা দেখতে চেয়েছিলাম। আমি কসম করেছিলাম আমি সাধারণ মানুষের মতো বাসে চড়বো, রিক্সায় ঘুরবো, সস্তা খাবার খাবো, দেখবো এই সমাজ গরিবদের সাথে কেমন আচরণ করে। আর তাই আমি বস্তিতে গিয়েছিলাম, গরিব সেজে ভার্সিটিতে গিয়েছিলাম। কিন্তু আফসোস, আর একটা সত্যি কথা বলে চাচা, বাবা তখন যা বলতো আমি রাগ করতাম, কিন্তু এই কয়েক মাস বস্তিতে থেকে ভার্সিটিতে অপমান সহ্য করে আমি একটা জিনিস বুঝেছি, বাবা ভুল বলেননি। টাকা ছাড়া এই দুনিয়া মানুষের কোনো দাম নেই। মেহেরের মতো মানুষরা আমাকে থুতু দিয়েছে, লাথি মেরেছে। কেন? কারণ আমার পকেটে টাকা ছিল না। আজ আমার গায়ে দামি স্যুট, তাই সবাই স্যালুট দিচ্ছে। এই সমাজটা খুব নোংরা যাচ্ছে। আমি চেয়েছিলাম মেহেরের মতো মানুষদের অহংকার ভাঙতে, বাবার কোম্পানির ভেতরে সাপগুলোকে চিনতে। আমি চিনেছি, কিন্তু এই চেনার দাম আমাকে চুকাতে হচ্ছে ভালোবাসার বিসর্জন দিয়ে। কিন্তু ভালোবাসা তো সব নিয়মের ঊর্ধ্বে বাবা। মেহের যদি সত্যি তোকে ভালোবাসে, তবে ওকে একটা সুযোগ দে। সুযোগ দিলে ও বিপদে পড়বে। আমার শত্রুরা চারদিকে উত পেতে আছে, ও আমার থেকে দূরে থাকায় নিরাপদ। এদিকে মেহেরের বেডরুম। মেহের বিছানায় শুয়ে কাঁদছে। সে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। সে একদম ডিপ্রেশনে আছে। তার ফোনের দিকে তাকিয়ে আছে ওয়ালপেপারে নয়নের একটি ছবি। ছবিটার দিকে সে তাকিয়ে আছে। হঠাৎ তার ফোনে ভাইব্রেট করে ওঠে একটা মেসেজ। প্রেরক নয়ন। মেসেজ, মেহের, আমি ভেবে দেখলাম আমি একটু বেশি রিয়েক্ট করেছি। আমি তোমার সাথে শেষবার কথা বলতে চাই। পুরনো ক্যাম্পাসের পেছনে রাস্তায় এসো, একা আসবে প্লিজ। মেহের মেসেজটা পড়ে লাফিয়ে ওঠে। তার মনে আনন্দের বন্যা বয়ে যায়। নয়ন, ও আমাকে ডেকেছে। আমি জানতাম ও আমাকে ফেরাতে পারবে না। মেহের দ্রুত একটা শাল গায়ে জড়িয়ে নেয়। সে ড্রাইভারকে না বলে নিজেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। তার মন বলছে আজ সব ঠিক হয়ে যাবে। আধা ঘন্টা পর মেহের পুরনো ক্যাম্পাসের পেছনের রাস্তায় পৌঁছে। জায়গাটা খুব নির্জন, রাস্তার বাতিগুলো নষ্ট। মেহের গাড়ি থেকে নামে। নয়ন, নয়ন, তুমি কোথায়? কোনো সাড়া নেই, শুধু ঝিঝি পোকার ডাক। হঠাৎ মেহেরের পেছনে পায়ের শব্দ। সে ঘুরে তাকায়। নয়ন, তুমি এসেছো? কিন্তু না, সেটা নয়ন নয়। অন্ধকারের ভেতর থেকে বেরিয়ে আসে রায়হান। তার পেছনে তিনজন গুন্ডা। রায়হানের মুখে শয়তানি হাসি। সারপ্রাইজ বেবি। তুই তুই এখানে কেন? নয়ন কোথায়? নয়ন, ভালোবাসার টানে এসেছিস। আজ তোর রাজপুত্র মরবে, তুইও মরবি। নয়ন আসবে তবে তোকে বাঁচাতে, আর সেটাই হবে ওর শেষ আশা। তুই আমাকে ধোকা দিয়েছিস। আমি পুলিশকে কল করব। মেহের ব্যাগ থেকে ফোন বের করতে যায়। রায়হান ঝট করে তার হাত ধরে ফেলে এবং ফোনটা কেড়ে নিয়ে রাস্তায় আছাড় মারে। অনেক হয়েছে নাটক, ধর ওকে। গুন্ডারা মেহেরকে চেপে ধরে। একজন ক্লোরোফর্ম ভেজানো রুমাল মেহেরের নাকে চেপে ধরে। মেহের ধস্তাধস্তি করে। নয়ন, বাঁচাও। কিছুক্ষণের মধ্যেই মেহের জ্ঞান হারায়। রায়হান তাকে পাজা কোলা করে ভ্যানে তোলে। চলো ডকইয়ার্ডে, আজ রাতে খেলা হবে। পরের দিন সকাল 10টা, চৌধুরী গ্রুপ হেডকোয়ার্টার বোর্ডরুম। বিশাল বোর্ড মিটিং চলছে। আমজাদ চৌধুরী এবং নয়ন বসে আছেন। নয়ন আজ খুব সিরিয়াস। সে কোম্পানির নতুন পলিসি নিয়ে কথা বলছে। খন্দকার সাহেবও মিটিংয়ে আছেন।
তিনি খুব স্বাভাবিক ভান করছেন। সো জেন্টলম্যান, আমাদের পরবর্তী প্রজেক্ট হবে রুরাল ডেভেলপমেন্ট। আমরা লাভের 20% গ্রামের হাসপাতালের জন্য। হঠাৎ কনফারেন্স রুমের বড় স্ক্রিনটা জ্বলে ওঠে। প্রেজেন্টেশন স্লাইড বন্ধ হয়ে একটা লাইভ ভিডিও ফিড চালু হয়। সবাই চমকে ওঠে। ভিডিওতে দেখা যায় মেহেরকে একটা চেয়ারে বেঁধে রাখা হয়েছে, তার মুখে টেপ লাগানো। সে ভয়ে কাঁদছে। তার মাথায় বন্দুক ঠেকিয়ে দাঁড়িয়ে আছে রায়হান, মুখোশ পরা, কিন্তু নয়ন তাকে চিনতে পারে। রায়হান ভিডিওতে ভয়েস চেঞ্জার ব্যবহার করে বলে, মিস্টার সিও, গুড মর্নিং। প্রেজেন্টেশন খুব ভালো ছিল, কিন্তু আসল খেলা তো এখন। তোমার প্রেমিকাকে চিনতে পারছো? ওকে বাঁচাতে হলে একা এসো। ওল্ড ডকইয়ার্ডে পুলিশ বা সিকিউরিটি আনলে মেহেরের লাশ পাবে। সময় 1 ঘন্টা। ভিডিওটা বন্ধ হয়ে যায়। মিটিং রুমে পিনপতন নীরবতা। আমজাদ চৌধুরী উঠে দাঁড়ান। হোয়াট ইজ দিস? সিকিউরিটি, পুলিশ খবর দাও এক্ষুনি। নয়ন হাত তুলে বাবাকে থামায়। তার চোখ দিয়ে আগুন বের হচ্ছে। সে খন্দকার সাহেবের দিকে তাকায়। খন্দকার সাহেব চোখ নামিয়ে নেন। না বাবা, পুলিশ ডাকলে ওরা মেহেরকে মেরে ফেলবে। এটা আমার যুদ্ধ। ওরা আমার দুর্বলতা আঘাত করেছে। আজ ওরা দেখবে নয়ন চৌধুরী আসলে খেয়ে। কিন্তু তুই একা যাবি, ওরা তোকে মেরে ফেলবে। মেরে ফেলার ভয় আমি পাই না বাবা। আমি মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছি। জামান, আমার বাইক রেডি করো। নয়ন তার দামি ব্লেজারটা খুলে ছুঁড়ে মারে চেয়ারে। টাইটা খুলে ফেলে। তারপর ডয়ার থেকে একটা পুরনো ময়লা রুমাল বের করে সেই রুমালটা সে কপালে বাঁধে, ঠিক যেমনটা সে বস্তিতে থাকার সময় করত। তার চোখে মুখে এখন আর সিওর ভাব নেই, আছে এক আহত বাঘের হিংস্রতা। চাচা, বাবাকে দেখে রাখো, আমি আসছি। নয়ন ঝড়ের বেগে কনফারেন্স রুম থেকে বেরিয়ে যায়। আমজাদ চৌধুরী ছেলের যাওয়ার পথের দিকে তাকিয়ে থাকেন। তিনি আজ তার ছেলের মধ্যে নিজের যৌবনের ছায়া দেখতে পান। কিছুক্ষণের মধ্যেই শেষ এখানে পৌঁছায়। বিশাল বিশাল কন্টেইনার, গোলক ধাঁধা, মর্জি ধরা ক্রেন। জায়গাটা জনমানবহীন। খন্দকার এবং রায়হান একটা উঁচু প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। নিচে প্রায় 50 জন ভাড়াটে গুন্ডা অস্ত্র হাতে দাঁড়িয়ে। বস, ও আসবে তো? আসবে, প্রেমী পাগল ছেলে, মরতে আসবেই। ঠিক তখনই ডকইয়ার্ডের গেট ভেঙে একটা বাইক ভেতরে ঢোকে। নয়ন। সে বাইকটা ফুল স্পিডে চালিয়ে সোজা গুন্ডাদের ভিড়ের মধ্যে ব্রেক কষে। বাইকের পেছনে ঢাকা ঘুরে ধুলোর ঝড় তোলে। একা এসেছিস? বোকামি করলি। নয়ন বাইক থেকে নামে। সে হেলমেটটা খুলে বাইকের উপর রাখে। তার কপালে সেই রুমালটা বাঁধা। সিংহের এলাকায় হায়নারা দল বেঁধে আসে, কিন্তু সিংহ একাই যথেষ্ট। খন্দকার আঙ্কেল, আমি জানতাম সাপটা আপনি। আজ ফোনটা ছেড়ে ফেলবো। মার ওকে। 50 জন গুন্ডা একসাথে নয়নের ওপর ঝাঁপিয়ে পড়ে। শুরু হয় এক অবিশ্বাস্য লড়াই। নয়ন তার মার্শাল আর্ট স্কিল এবং স্ট্রিট ফাইটিংয়ের অভিজ্ঞতা কাজে লাগায়। সে এক একজনকে ধরে শূন্যে তোলে আছাড় মারে। তার ফাইটিং স্টাইল খুব রাফ। একজন গুন্ডা রড নিয়ে তেড়ে আসে। নয়ন তার হাত ধরে রডটা কেড়ে নেয় এবং উল্টেও তার পিঠেই মারে। তোর দাঁতের সেটিং ঠিক নেই, ফিতে ঠিক করে দিলাম, যা ডেন্টিস্টের কাছে। আরেকজন চাকু মারতে আসে। নয়ন তাকে লাথি মেরে কন্টেইনারের গায়ে ফেলে দেয়। চাকু দিয়া আপেল কাটা লাগে, মানুষ কাটতে ইচ্ছস? হ্যাঁ বেয়াদব। নয়ন একের পর এক গুন্ডাকে ধরাশায়ী করে এগিয়ে যাচ্ছে প্ল্যাটফর্মের দিকে। তার শরীরেও আঘাত লাগছে, রক্ত পড়ছে, কিন্তু সে থামছে না। তার চোখে মেহেরের দিকে স্থির। কিছুক্ষণ পর সব গুন্ডা এখন মাটিতে গড়াগড়ি খাচ্ছে। নয়ন সিঁড়ি দিয়ে উপরে ওঠে। তার শ্বাস ভারী, শরীর রক্তাক্ত। সে খন্দকার এবং রায়হানের মুখোমুখি হয়। রায়হান মেহেরকে নিয়ে ছাদের একদম কিনারে দাঁড়িয়ে আছে। মেহেরের মুখের টেপ খোলা হয়েছে। সে চিৎকার করছে, কাছে আসবে না, আর এক পায়ে গলে ওকে নিচে ফেলে দিব। এইখান থেকে পড়লে হার করে পাওয়া যাবে না। রায়হান, ওকে ছেড়ে দে। তোর দুশ্মনী আমার সাথে, আমাকে মার, ওকে যেতে দে। না নয়ন, তুমি চলে যাও,
ওরা তোমাকে মেরে ফেলবে। খন্দকার পকেট থেকে বন্দুক বের করে সে নয়নের দিকে তাক করে। তুই অনেক বেড়ে গেছিস নয়ন, আজ তোকে মরতেই হবে। খন্দকার গুলি চালায়। বুম। নয়ন সরে যায় না, সে মেহেরের দিকে তাকিয়ে হাসে। গুলিটা তার বাম কাঁধে ঘেঁষে চলে যায়, মাংসপেশি ছিঁড়ে রক্ত বের হয়। নয়ন একটু টলে ওঠে, কিন্তু পড়ে না। আপনার টিপ খুব খারাপ আঙ্কেল। নয়ন দৌড় শুরু করে। খন্দকার আবার গুলি করতে যায়, কিন্তু নয়ন সজোরে একটা লাথি মেরে তার হাত থেকে বন্দুক ফেলে দেয়। খন্দকার ছিটকে পড়ে অজ্ঞান হয়ে যায়। রায়হান ভয় পেয়ে মেহেরকে ছেড়ে দেওয়ার ভান করে, তাকে ধাক্কা দিতে যায়। নয়ন ঝাঁপিয়ে পড়ে রায়হানের উপর। দুজনেই ছাদের কিনারায়। রায়হান কিনার থেকে পড়ে যেতে নেয়, সে প্রাণ ভয়ে চিৎকার করে, বাঁচাও নয়ন বাঁচাও। নয়ন রায়হানের হাত খপ করে ধরে ফেলে। রায়হান নিচে ঝুলছে, নিচে গভীর পানি আর পাথর। আমি তোর মতো নিচে নামতে পারবো না রায়হান, তোর বিচার আমি করব না, আইন করবে। নয়ন সর্বশক্তি দিয়ে রায়হানকে টেনে তোলে এবং তাকে ছুঁড়ে ফেলে দেয় মেঝের উপর। রায়হান ভয়ে কুঁকড়ে যায়। পুলিশ সাইরেন শোনা যায়। আমজাদ চৌধুরী পুলিশ নিয়ে চলে এসেছেন। পুলিশ খন্দকার আর রায়হানকে ধরে নিয়ে গেছে। অ্যাম্বুলেন্স এসেছে। আমজাদ চৌধুরী দূরে দাঁড়িয়ে আছেন, তিনি ছেলে আর মেহেরকে একটু সময় দিতে চান। নয়ন একটা কন্টেনারে হেলান দিয়ে বসে আছে, তার শরীর থেকে রক্ত পড়ছে। মেহের দৌড়ে এসে তার পাশে বসে, সে নিজের ওড়না দিয়ে নয়নের ক্ষতস্থান চেপে ধরে। তুমি কেন আসলে? মরে তো যেতে পারতে, তুমি এত বোকা কেন? যেদিন তুমি আমার 5 টাকার জালমুড়ির জন্য নিজের দামি ড্রেস নষ্ট হওয়া সত্ত্বেও আমার দিকে তাকিয়েছিলে, মনে আছে? তুমি তখন গালি দিয়েছিলে ঠিকই, কিন্তু তোমার চোখে একটা মায়া ছিল। পিউ আমাকে বলেছে তুমি পরে ওয়াশরুমে গিয়ে কেঁদেছিলে যে আমার খাবারটা নষ্ট হলো। সেদিনে বুঝেছিলাম এই অহংকারের নিচে একটা ভালো মন আছে, আমার মায়ের মতো। তুমি জানতে? সব জানতাম, পিউ আমাকে সব বলেছে। আমার মা মারা গিয়েছিল এই ভিআইপি কালচারের জন্য, তাই আমি সাধারণ সেজেছিলাম। কিন্তু তুমি আমাকে শিখিয়েছো ভালোবাসা সব স্ট্যাটাসের ঊর্ধ্বে। তুমি যখন ওই রাতে বৃষ্টির মধ্যে দাঁড়িয়েছিলে, তখন আমি হেরে গেছি মেহের। আমি আর পারছি না তোমাকে ছাড়া থাকতে। আমিও পারবো না নয়ন, আমি তোমার সেই 5 টাকার ঝালমুড়ি খাওয়া নয়ন খেয়ে যাই, আর কিচ্ছু চাই না। অবশেষে তাদের মিলন হয়। এই মিলনের মাঝে 3 মাস পার হয়ে যায়। একদিন সকাল 10টায় ভার্সিটির গেটে আজ আবার সেই পরিচিত দৃশ্য। চকচকে গাড়িগুলোর ভিড়ে একটা ভাঙাচোরা রিকশা এসে থামে। রিকশা থেকে এক পা নামিয়ে দাঁড়ায় নয়ন। তার পরনে সেই পুরনো নীল চেক শার্ট, বোতাম ভুল লাগানো, পায়ে 2 ফিতার স্যান্ডেল, চুলে 1 গাদা নারিকেল তেল। সে পকেট থেকে 20 টাকার একটা নোট বের করে রিকশাওয়ালার হাতে দেয়। এই লো মামা 20 টাকা, আর পেশাল পাইরো না। সবাই অবাক হয়ে তাকে দেখছে। চৌধুরী গ্রুপের সিইও, দেশের সবচেয়ে ধনী যুবক, আবার এই বেশ কেন? ঠিক তখন আরেকটা রিকশা এসে নয়নের পাশে থামে। রিকশা থেকে নামে মেহের, কিন্তু আজকের মেহেরকে চেনা যাচ্ছে না। তার পরনে কোনো গুচি বা আরমানি নেই। সে পরেছে একটা সাধারণ সুতির হলুদ সালোয়ার কামিজ, কানে ছোট দুল, হাতে কাচের চুড়ি, চুলগুলো সাধারণ বেনিতে বাঁধা। মেহের রিকশাওয়ালাকে টাকা দেয়। মামা এই নিন 20 টাকা, একদম ঠিক আছে তো, নাকি বেশি দিলাম? নয়ন অবাক হয়ে মেহেরের দিকে তাকায়, তার মুখে সেই বোকা বোকা হাসিটা ফুটে ওঠে। মেহেরাপা, আপনি এই বেশে? বিএমডব্লিউ কই? মেহের হাসতে হাসতে নয়নের পাশে এসে দাঁড়ায়। সে নয়নের হাতটা ধরে। কি দেখছো? রাজপুত্র যদি প্রজা হতে পারে, রাজকুমারী কি হতে পারে না? বিএমডব্লিউ গ্যারেজে ওটাতে চলে মাটির গন্ধ পাওয়া যায় না। চলো আজ ক্যান্টিনে 5 টাকার সিঙ্গারা খাবো, খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি চলো। চলুন ম্যাডাম, তবে বিল কিন্তু আপনি দেবেন, আমার পকেটে ফুটা। আচ্ছা বাবা দেব, কিন্তু বিনিময়ে আমাকে ওই নারকেল তেলের রহস্যটা বলতে হবে। সেটা টপ সিক্রেট, চৌধুরী বংশের গোপন রেসিপি এটা।
দুজনে হাত ধরে ক্যাম্পাসের ভেতরে হেঁটে যায়। তাদের ঘিরে থাকা স্টুডেন্টরা হাততালি দিতে থাকে। সূর্যের আলো তাদের ওপর পড়ে ঝলমল করছে। দূরে দাঁড়িয়ে আমজাদ চৌধুরী গাড়ি থেকে দৃশ্যটা দেখছেন। তিনি মুচকি হাসেন। তিনি জানেন তার ছেলে আজ সত্যিকারের ধনী হয়েছে মনের দিক থেকে। এভাবেই তাদের গল্পের সমাপ্তি হয়। ভালোবাসা কোনো স্ট্যাটাস মানে না, শুধু মনের মিল খোঁজে।